ঠিক আছে, তোমার এই স্টাডি মেটেরিয়ালস গুলোকে দিয়ে দেবো, স্টাডি মেটেরিয়ালস গুলো ওখান থেকে দেখে। ওকে, আমরা তাহলে আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু করছি। আমরা আর পুরোনো জিনিস নিয়ে রিক্যাপ করছি না, স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা শেয়ার করছি আমি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। Okay. আজকে আমরা যে জায়গাটা পড়বো, ইম্পর্টেন্ট একটা জায়গা, মানে ডব্লিউবিসিএস প্রিপারেশনের সব থেকে যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলি, দ্যাট ইজ ব্যাংকিং। এটা কিন্তু পিএসসির সব থেকে ফেভারিট চ্যাপ্টার, এবং ব্যাংকিং থেকে কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন পাওয়া হয়। ওকে, তো ব্যাংকিং চ্যাপ্টারটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। এবং এই ব্যাংকিং চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আরবিআই এবং আরবিআই এর পলিসি। আরবিআই পলিসি। তো এই আরবিআই বা পলিসি, এই জায়গাটা বোঝার আগে আমাদের সব থেকে যে ইম্পর্টেন্ট দু একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ওভারঅল যে ইকোনমি চলে, ইকোনমি বলতে খুব বেশি জটিল করে ভাবার দরকার নেই। এই যে এত মার্কেটে টাকা পয়সার লেনদেন হচ্ছে, তাই আমরা মানে বাড়ি থেকে বেরোলেই দেখবে বিভিন্ন কিছু মার্কেট, সেটা সবজি মার্কেট হতে পারে, সেটা গ্রসারি মার্কেট হতে পারে, সেটা তোমরা হয়তো কোথাও টিউশন পড়তে যাচ্ছ সেটা একটা হতে পারে, স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, যে যেখানে যাচ্ছ সবটাই কিন্তু আমাদের একটা ইকোনমিক্যাল মার্কেটের মধ্যে ঢুকছে। তাহলে এই যে বিরাট বড় মার্কেট, এই বিরাট বড় মার্কেট, এই যে এত ট্রানজাকশন, হাজার হাজার লাখ লাখ ট্রানজাকশন, এই সমস্ত ট্রানজাকশন, এই বিরাট বড় মার্কেট, এটা তো আর এমনি এমনি চলতে পারে না। এর জন্য কিছু পলিসি ফ্রেম করা দরকার। সরকার চলছে, সরকারের মন্ত্রিসভা চলছে, এত অফিসার্স আছে, এত গাড়ি চলছে, এত কোম্পানি চলছে। তাহলে এত কিছু যখন ইকোনমিতে হচ্ছে, সো ইকোনমি কিন্তু কিছু পলিসি অবশ্যই ইকোনমিতে দরকার। এই পলিসিটাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? ইকোনমিক যে পলিসি, সেই ইকোনমিক পলিসিটাকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। জাস্ট আমি একটা পিপিটি দিয়ে তোমাদের আর একটু শেয়ার করি, তাহলে আর একটু ভালো। তাহলে গভর্নমেন্টের যে পলিসি, ওকে, গভর্নমেন্টের যে পলিসি, এই সমস্ত পলিসি দিয়ে কি হচ্ছে, আমাদের ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করা হচ্ছে, ইকোনমিক অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করা হচ্ছে। এই পলিসিটাকে মূলত আমরা, আমাদের যে ইকোনমিক পলিসি হয়, ইকোনমিক যে পলিসি হয়, এই পলিসিটাকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি, খুব ভালো করে বুঝবে। একটা হচ্ছে ফিসকাল পলিসি, অ্যান্ড আর একটা হচ্ছে মানিটারি পলিসি। একটা ফিসকাল পলিসি এবং আর একটা মানিটারি পলিসি। ফিসকাল পলিসি এবার কাকে বলে, হোয়াট ইজ ফিসকাল পলিসি? এটা যদি আমাকে পরীক্ষায় এমসিকিউ জিজ্ঞেস করে, দেখো আমাদের গভর্নমেন্টের খুব দুটো বড় অঙ্গ, একটা হচ্ছে আরবিআই এবং আর একটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আমরা যদি বলি যে আমাদের ইকোনমির দুটো সবচেয়ে বড় পিলার বা সবচেয়ে বড় ভিত, সেটা কিন্তু এক হচ্ছে গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন কিছু ডিসিশন নেয়, আর এক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা কিন্তু একটা অটোনোমাস বডি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডিটেলস নিয়ে আমরা পরের ক্লাসটায় আলোচনা। এটা কিন্তু অটোনোমাস একটা বডি, এবং এ কিন্তু সমস্ত গভর্নমেন্টের কথা শুনে চলতে হবে এরকম কিন্তু ব্যাপার নেই। আরবিআই নিজে স্বাধীনভাবে নিজের পলিসি ফ্রেম করতে পারে, যেটা আমাদের দেশের জন্য হিতকর মনে হবে, আরবিআই কিন্তু সেই রকম পলিসি ফ্রেম করে। তাহলে আমরা দেখলাম আরবিআই একটা খুব ইম্পর্টেন্ট বডি, এবং অবশ্যই আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মানে আমাদের যে অর্থ মন্ত্রক, সেটাও একটা ইম্পর্টেন্ট বডি। কিন্তু এই অর্থ মন্ত্রক যেটা, সেটা কিন্তু ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলছে, মানে মোদি যা ভাববে সেটাই কিন্তু অর্থ মন্ত্রক করবে। মোদি, নির্মলা সীতারামনরা ডাইরেক্ট এই অর্থ মন্ত্রকটাকে চালাচ্ছে। তাহলে একটা জিনিস বুঝতেই পারছো, এই অর্থ মন্ত্রকে কিন্তু অবশ্যই যে রুলিং পার্টি আমাদের আছে,
এখন ধরো বিজেপি আছে, তাহলে তাদের কিন্তু একটা সিগনিফিকেন্স এই অর্থ মন্ত্রকের ডিসিশন গুলোই দেখা যায়। কিন্তু আরবিআই কিন্তু একটা নিজস্ব বডি, এখানে কিন্তু ওরকম কোনো রুলিং পার্টি বিজেপি কংগ্রেস সিপিএম এর কোনো কনসেপ্ট নেই। আরবিআই কে কিছু সেট অফ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, কিছু গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আরবিআই সেই গুরু দায়িত্বগুলোকে পালন করে। এখানে কিন্তু কোনো রকম পার্টির ইনফ্লুয়েন্স বা কিচ্ছু নেই, বা গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স কিচ্ছু নেই। বাট মিনিস্ট্রি অফ ফিনান্স এটা কিন্তু ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করছে। তো এই যে দুটো পৃথক পৃথক ইম্পর্টেন্ট ভিত আমাদের ইকোনমি, এরা কিন্তু আমাদের ইকোনমির মেন মেন পলিসি গুলো ফ্রেম করে। আমাদের ইকোনমিতে ওভারঅল টাকা পয়সার ফ্লো কিরকম হবে, টাকা পয়সা ইন্টারেস্ট রেট কিরকম কি হবে, ব্যাংক কতটা মানুষকে লোন দেবে, আরবিআই কতটা ব্যাংকগুলোকে লোন দেবে, এই সমস্ত পলিসি যেখানে টাকা পয়সার ফ্লো নিয়ে ডিসকাশন হয়, সেই পলিসিটাকে বলা হয় মানিটারি পলিসি। মানিটারি পলিসি, এই মানিটারি পলিসিটা সেট করে হচ্ছে যে আরবিআই। কি বলা হয় সেটাকে বললাম মানিটারি পলিসি। মানিটারি পলিসি, এই পলিসিটা সেট কে করে, তাহলে এই পলিসিটার দায়িত্বে আছে আরবিআই। তাহলে আমাদের ইকোনমিতে মানিটারি পলিসি সেট করে কে? আরবিআই। আর আমাদের যে আরেকটা ইম্পর্টেন্ট অর্গান ছিল মিনিস্ট্রি অফ ফিনান্স বা অর্থ মন্ত্রক, তারা যে পলিসিটা ফ্রেম করে তাকে বলা হয় ফিসকাল পলিসি। তাকে বলা হয় ফিসকাল পলিসি। তাহলে একটা গেল আমাদের মানিটারি পলিসি, আর একটা গেল আমাদের ফিসকাল পলিসি। ফিসকাল পলিসিটা কে ঠিক করে? মিনিস্ট্রি অফ ফিনান্স। মিনিস্ট্রি অফ ফিনান্স বা অর্থ মন্ত্রক, বা অর্থ মন্ত্রক। আচ্ছা, ইনকেস যদি মানে এই পড়াশোনা চলতে চলতে কোনো রকম ভয়েসে প্রবলেম হয়, সেটা কিন্তু তোমরা আনমিউট করে জানিও। ওকে, কোনো রকম মানে কোয়ারি থাকলে সেটাও আমাকে থামিয়ে দিও, যে ক্লাসের পরেই কোয়ারি জিজ্ঞেস করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দেন এন্ড দেয়ার তোমরা সেটাকে ক্লিয়ার করে নিও। ওকে, আর স্পেশালি ভয়েসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ভয়েসে যদি কোনো রকম ইস্যু হয় সেটা জানি। অনেক সময় তো আমি হয়তো ইনকেস মিউট হয়ে গেলাম বা অনেকক্ষণ ধরে হয়তো কথা শোনা যাচ্ছে না, তোমরা কিন্তু সেটা ইমিডিয়েট রেজ। তাহলে আমরা যেটা দেখলাম, আমাদের ইকোনমিক পলিসিকে মেনলি আমরা দুভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে মানিটারি পলিসি, যে মানিটারি পলিসিটা ঠিক কে করছে? আরবিআই। মানিটারি পলিসি বলতে কি বোঝায়? ওভারঅল আমাদের ইকোনমিতে যে মানি ফ্লো, মানে ব্যাংক কত টাকা সুদ নেবে, তোমাকে পার্সোনাল লোন কত দেবে, হোম লোন কতটা দেবে, আরবিআই ব্যাংকে কতটা লোন দেবে, মানুষের হাতে কিরকম টাকা পয়সার ফ্লো করানো হবে, এই ওভারঅল মানি রিলেটেড, মানে মানির ফ্লো রিলেটেড যে পলিসি, সেই পলিসিটাকে বলা হচ্ছে মানিটারি পলিসি। এবং সেই পলিসিটার জন্মদাতা হচ্ছে আরবিআই। আর একটা পলিসি হয়, সেটাকে বলা হয় ফিসকাল পলিসি, যেটা ঠিক করে মিনিস্ট্রি অফ ফিনান্স। তাহলে ফিসকাল পলিসিতে কি থাকে? ফিসকাল পলিসিতে গভর্নমেন্টের বিভিন্ন ডিসিশন গুলো থাকে। যেমন ধরো গভর্নমেন্ট কি কি স্কিম চালাবে, এই বছর 100 দিনের কাজ চালাবে কি চালাবে, 100 দিনের কাজে কিরকম স্যালারি দেবে, তাহলে এইগুলো কিন্তু ফিসকাল পলিসি। গভর্নমেন্ট যে ট্যাক্সেশন সিস্টেম, এই ট্যাক্সেশন সিস্টেমটা ওভারঅল কিন্তু ফিসকাল পলিসির পার্ট। কারণ এটা কে ঠিক করছে? এটা ঠিক করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। যখন প্রতি বছর বাজেট হয়, তখন দেখবে ট্যাক্স কোন ব্র্যাকেটে কত ট্যাক্স, সেটা নির্মলা সীতারামন হোক বা তৎকালীন যে অর্থমন্ত্রী থাকবেন, উনি কিন্তু সেটা নিয়ে ডিসকাশন করবেন। তার মানে ট্যাক্সেশন কি? ট্যাক্সেশন একটা ফিসকাল পলিসি। এবং গভর্নমেন্টের যত স্কিম আছে যেগুলো বললাম, সমস্ত স্কিম গুলো কিন্তু ফিসকাল পলিসি। তাহলে এইটা গেল একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের পলিসি কয় রকমের এবং কোন কোন পলিসিতে কি থাকে। তাহলে বেসিক্যালি আমরা যেটা পড়লাম, আমাদের ইকোনমিক পলিসিকে আমরা কভাগে ভাগ করতে পারি। যে কেউ তো তোমাদের থেকে রেসপন্স নিন। টু টাইপস, ফিসকাল পলিসি and মনিটারি। ফিসকাল পলিসিতে আমরা কি নিয়ে আলোচনা করছি? ফিসকাল পলিসিটা গভর্নমেন্ট কিভাবে তার এক্সপেন্ডিচার করবে সাধারণ মানুষের জন্য এবং তার ট্যাক্স কিভাবে কালেকশন হবে এটা নিয়ে ডিসকাশন করে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটা রেগুলেট করে। আর মনিটারি পলিসি মার্কেটে অ্যাভেলেবিলিটি অফ মানি, অর্থাৎ মানি ফ্লোটা কিরকম থাকবে এবং ব্যাংকিং সেক্টর গুলো কিরকম ইন্টারেস্টে লোন দেবে বা লোন নেবে, সেটা ডিসাইড করে বাই আরবিআই। ভেরি গুড। তাহলে আমরা দেখে নিলাম যে পলিসি এরকম। ওকে, আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে মনিটারি পলিসির কিছু প্রসেস নিয়ে। ওকে,
মানি অ্যান্ড ব্যাংকিং ইটস এ হিউজ চ্যাপ্টার, আমাদের 3-4টে ক্লাস লাগবে এই চ্যাপ্টারটাকে শেষ করার জন্য। আমি অলরেডি পিডিএফ দুটো তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, সেই পিডিএফটা আমারই বানানো পিডিএফ, ইন ডেপথ সেখানে সমস্ত কিছু কভার করা আছে। তোমরা পিডিএফ গুলো খুব ভালো করে ফলো করবে, তাহলে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এর বাইরে থেকে আর কিছু তোমার খুব একটা আসার চান্স নেই। এই পিডিএফটা একদম এক্সহস্টিভ কভার করা আছে সমস্ত কিছু, পিডিএফটা একটু ভালো করে পড়লে ম্যাক্সিমাম জায়গাটা কভার হয়ে যাবে। আর আমরা এই নেক্সট কয়েকটা ক্লাসে ওভারঅল এই জায়গাটাকে বুঝবো। আজকের ক্লাসে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের মানিটারি পলিসির যে ইম্পর্টেন্ট দিকগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো আমরা, তাহলে এটুকু আমরা বুঝলাম যে মানিটারি পলিসি যেটা আছে সেটা ঠিক করছে হচ্ছে আরবিআই, তাহলে এই মানিটারি পলিসি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমি তো বললাম যে আরবিআই দেখবে যে মার্কেটে যাতে টাকা পয়সার ফ্লো বা মানি ফ্লো সেইগুলো যাতে কন্ট্রোলে থাকে, এবং আমাদের ব্যাংক থেকে আমরা কত ইন্টারেস্টে লোন নেব সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কোথাও গিয়ে আরবিআই সেইটাকে রেগুলেট করার চেষ্টা আমরা যদি বলি আরবিআই এর মেন দায়িত্ব কি, এই যে গভর্নমেন্ট আরবিআই তৈরি করেছে, ঠিক আছে, কষ্ট করে, এবং আরবিআই এর অফিসারদের প্রচুর প্রচুর স্যালারি, দেখবো আরবিআই গ্রেড বি পরীক্ষা বেরোয়, আরবিআই গ্রেড বি স্যালারি প্রায় 1,20,30,000। তাহলে এই যে আরবিআই এর অফিসারদেরকে এত লাখ লাখ টাকা দিয়ে গভর্নমেন্ট চাকরি দিয়েছে, তাহলে আরবিআই এর অফিসারদের বা আরবিআই এর মেন দায়িত্বটা গভর্নমেন্ট কি দিয়েছে? এটা কিন্তু একটা অটোনোমাস বডি, এটা একটা নিজস্ব বডি, এর নিজস্ব ডিসিশন মেকিং পাওয়ার আছে। তাহলে এদের কাজটা কি? এদেরকে দ্বারা কিছু কাজ অ্যাসাইন করা হয়েছে। আরবিআই এর মেন কাজ জানবে, মেন কাজ হচ্ছে আরবিআই প্রাইস স্টেবিলিটি, মানে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেই জিনিসটাকে দেখাই হচ্ছে আরবিআই এর মেন কাজ। এই প্রাইস টেবিলটা করা আমাদের ইকোনমির জন্য কেন দরকার? এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ প্রাইস যদি আনস্টেবল হয়, জিনিসপত্রের দাম যদি প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পায় বা হ্রাস পায়, দুটোতেই কিন্তু আমাদের ইকোনমির ক্ষতি। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইকোনমির কিরকম ক্ষতি। এই দুটো জায়গাতেই কিন্তু আমাদের ইকোনমির কি আছে, ক্ষতি আছে। ঠিক আছে, এক সেকেন্ড, দাঁড়াও, আমি কয়েকটা তাহলে দুটোতেই আমরা যেটা বুঝলাম যে আমাদের ইকোনমির কিন্তু ক্ষতি আছে। আরবিআই এর মেন দায়িত্ব তাহলে আমরা দেখলাম, আরবিআই কে মেন যেটা দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি। প্রাইস যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কি ক্ষতি, বা প্রাইস যদি খুব বেশি কমে যায় তাহলেই বা কি ক্ষতি? একটা উদাহরণ দিয়ে বোঝো। ধরো একটা বিস্কুটের কারখানা আছে, ধরো একটা বিস্কুটের কারখানা, ঠিক আছে, এখানে ধরো ছোট ছোট রকম বিস্কুট তৈরি, একটা বিস্কুটের প্যাকেটের দাম ধরো 100 টাকা। দেখা যাচ্ছে যে, আচ্ছা একটা জিনিস বলো তো, জিনিসপত্রের দাম বাড়বে যদি মানুষের হাতে টাকা বেশি হয় না মানুষের হাতে টাকা কমে যায়? স্যার বেশি হলে, টাকা বেশি মানুষের হাতে থাকলে। টাকা বেশি হলে জিনিসের দাম বেড়ে যাবে। একদম, তাহলে মানুষের হাতে যদি টাকা বেড়ে যায় তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তাহলে ধরো কোনো কারণে সরকার বিভিন্ন ধরনের স্কিম চালিয়েছে, সরকার দ্বারা যোজনা চালু করেছে প্রধানমন্ত্রী সুটকেস যোজনা। প্রধানমন্ত্রী সুটকেস যোজনার আন্ডারে তুমি অ্যাপ্লাই করলেই তুমি ধরো 5 লাখ টাকা করে পেয়ে যাচ্ছ। তাহলে এই প্রধানমন্ত্রী সুটকেস যোজনার আন্ডারে সবাই 5 লাখ টাকা করে ধরো পেয়ে গেল। তাহলে মার্কেটে কি হলো, প্রচুর মানি ফ্লো হয়ে গেল, মানুষের হাতে প্রচুর পয়সা চলে এলো। এইবার এই যে ধরো জিনিস ছিল বিস্কুট 100 টাকা, এটা ধরো পার্লেজি বিস্কুট, সবাই পার্লেজি বিস্কুট খেতে ভালোবাসে, তাহলে সবার হাতে এখন প্রচুর পয়সা চলে এসছে, কিন্তু এই কারখানাটা তো আর হুট করে বেড়ে যাওয়া সম্ভব না। প্রধানমন্ত্রী সুটকেস যোজনা একদিনে ইমপ্লিমেন্ট করে দেওয়া সম্ভব, একটা সরকার একটা অর্ডার করে দিল, ইমপ্লিমেন্ট হয়ে গেল, কিন্তু এই কারখানাগুলো একদিনেই তো এইভাবে এক্সপ্যান্ড করা সম্ভব না। তাহলে নাম্বার অফ বিস্কুটের প্যাকেট ইজ লিমিটেড, বাট মানি কিন্তু মানুষের হাতে প্রচুর বেশি। তাহলে সবাই এখন কি করবে, সবাই এখন এই বিস্কুট গুলোকে ডিমান্ড,
বাট বিস্কুটের প্যাকেট ধরো 5টাই আছে, আর এখানে ধরো প্রায় 100টা লোক আছে। আগে 5জন 100 টাকা করে বিস্কুট খেত, এখন সবার হাতে 5 লাখ টাকা 6 লাখ টাকা করে চলে এসছে, এখন আবার সবাই দোকানে ভিড় করেছে একসাথে, তো সবাই বলছে পারলে যে বিস্কুট। কিন্তু দেখা যাচ্ছে ওই বিস্কুটের প্যাকেটটার দাম ছিল 100 টাকা, এখনো যেহেতু দেখেছে প্রচুর লোক আছে, এই দোকানদার বলছে না আমি 120 টাকা, এ বলছে 120 টাকা কি, আমি 130 টাকা দেবো, এ বলছে না আমি 140 দেবো, এ বলছে আমি 150 দেবো। এরকম করে দেখা হলো এই বিস্কুটের প্যাকেটটার দাম হয়ে গেল 1000 টাকা প্যাকেট। তাহলে এই যে লোকগুলো এত টাকা পেয়েছিল, 4 লাখ টাকা 5 লাখ টাকা, জিনিসপত্রের দাম কিন্তু দেখো 10 গুণ করে বেড়ে গেল। তার মানে এই লোকগুলোর হাতে এত মানি ফ্লো করিয়েও কিন্তু এই লোকগুলোকে কি বড় লোক করা যাবে? যাবে না। কারণ জিনিসপত্রের দাম কিন্তু ঠিক ততগুণ সেই হারে বেড়ে যাবে। তার মানে এক্সেসিভ মানি ফ্লো যদি আমি করিয়ে দিই, তাহলে মার্কেটে ইনফ্লেশন চলে আসবে, মার্কেটে জিনিসপত্রের দাম প্রচন্ড বেড়ে যাবে, আলটিমেটলি ইকোনমির বিশাল কিছু উপকার হবে। তাহলে বুঝতে পারছো এই ধরনের স্কিম কেন করা হয় না? মানে আমরা অনেকে ভাবতে পারি যে আমাদের হাতে যদি প্রচুর টাকা চলে আসে, সরকার যদি এরকম স্কিম করে যে ভারতবর্ষে যত লোক আছে সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দিয়ে দেওয়া হবে, তাহলে কি ভারতবর্ষের দারিদ্রতা দূর হয়ে যাবে? কি মনে হয়? এই আলোচনাটা থেকে কি বুঝলে? না স্যার। যে কেন দূর হবে না? সমস্যাটা কি আসবে? স্যার জিনিসপত্রের দাম প্রচুর হারে বেড়ে যাবে 1 নম্বর, আর স্যার 2 নম্বর এত টাকা স্যার ঢুকে যাবে মার্কেটে, যার ফলে স্যার মানে টাকার ভ্যালুটা স্যার কমে যাবে। একদম, তাহলে টাকার ভ্যালুটা কমে যাবে। তার মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি টাকার ভ্যালু কমে যাওয়া। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এইভাবে দারিদ্রতা দূর হবে। তাহলে এই প্রাইস যদি উত্তরোত্তর এইভাবে বাড়তে থাকে, ইনফ্লেশন যদি এরকম প্রচুর বেশি হয়, সেটা ইকোনমির জন্য কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছে না। ঠিক আছে? এই কারণে কিন্তু আরবিআই কে বলা হয়েছে যে তুমি প্রাইসটাকে স্টেবল করো, তুমি দেখো যে ইনফ্লেশন যাতে মার্কেটে প্রচুর না হয়। এবার আমরা আবার অনেকে ভাবি যে যদি জিনিসপত্রের দাম কমে যায় তাহলে তো বেশ ভালো। এটা বিস্কুটের প্যাকেট, এর দাম 100 টাকা ছিল, কালকে দেখছি এর দাম হয়ে গেছে 80 টাকা। তাহলে আমার মনে হচ্ছে বাহ, সুন্দর, দারুণ চালাচ্ছে মোদিজি, মোদিজি পুরো ফাটিয়ে দেশ চালাচ্ছে। কি সুন্দর জিনিসপত্রের দাম, কি সুন্দর, কি সুন্দর জিনিসপত্রের দাম কমে যাচ্ছে, 100 টাকা দাম ছিল আজকে 80 টাকা দাম করে দিয়েছে, দারুণ চালাচ্ছে। কিন্তু খুব ভালো করে যদি তুমি বোঝো, এই যে বিস্কুটের মালিক, যে কোম্পানিটার মালিক ছিল, যে ফ্যাক্টরিটার মালিক ছিল, সে যে 100 টাকা করে বিস্কুট, তার ধরো প্রোডাকশন কস্ট ছিল আমি হচ্ছে 80 টাকা। এই জিনিসপত্রের দাম যখন কমে গেল মার্কেটে, ধরো মানুষজন সেভাবে ডিমান্ড করছে না, জিনিসপত্রের দাম কমে গেছে, ওই লোকের বিস্কুট তো ফ্যাক্টরিতে বানানো আছে, তার তো বানাতে 80 টাকা করে খরচ হয়েছে এক এক প্যাকেট। কিন্তু জিনিসপত্রের মানে মানুষজনের ডিমান্ড কমে যাওয়ার জন্য এই বিস্কুটের প্যাকেটটা ধরো মার্কেটে 80 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এই যে ফ্যাক্টরির মালিক ছিল, সেই ফ্যাক্টরির মালিক কিন্তু এখন আর সেই পরিমাণ লাভটা করতে পারছে না, এবং তাকে কোথাও গিয়ে প্রোডাকশন কস্টে বিক্রি করে দিতে, 80 টাকার বিস্কুট 80 টাকাতে বিক্রি করে দিতে, তাহলে তারা সেরকম লাভ হচ্ছে না। তাহলে এই ফ্যাক্টরির মালিক, যার 4-5টা ফ্যাক্টরি ছিল, তাতে প্রচুর মানুষ কাজ করতো, এর যখনই লাভ হওয়া বন্ধ হবে, সে কিন্তু একটা দুটো ফ্যাক্টরি তখন কি করবে, বন্ধ করে দেবে। একটা দুটো ফ্যাক্টরি সে বন্ধ করে দেবে। যখনই বন্ধ করবে তখনই কিন্তু অনেক মানুষের চাকরি ছাঁটাই হবে, অনেক মানুষ চাকরি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। তখন কিন্তু মানুষের ডিমান্ড আরো কমবে। কারণ এই যে লোকগুলো চাকরি করছিল, যখন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, এদের চাকরিটাও তো আর থাকলো না। তখন মার্কেটে কিন্তু ডিমান্ডটা কি হবে, আরো কমে যাবে। তখন দেখা যাবে এই 80 টাকার বিস্কুট 70 টাকায় বিক্রি হচ্ছে। এই লোকটা তখন একটা সময় লাভ লস কিছুই হচ্ছিল না, এখন আবার 10 টাকা করে লস শুরু হবে। তখন লোকটা লাস্ট যে আরো দুটো ফ্যাক্টরি ছিল সেটাকেও ছোট করবে, তাতে করে কি হবে, আরো মানুষের চাকরি যাবে। তো একটা খুব বাজে সাইকেলের মধ্যে ইকোনমি ঢুকে যাবে, যেখানে মানুষের হাতে টাকা পয়সা থাকবে না, কর্মসংস্থান থাকবে না, ডিমান্ড থাকবে না জিনিসপত্রের দাম উত্তরোত্তর হ্রাস পাবে, এবং একটা সময় বিভিন্ন যে আমাদের কোম্পানিজ গুলো আছে সেগুলো কোথাও গিয়ে বন্ধ করতে বাধ্য হবে। দ্যাট ইজ অলসো এ বিগ প্রবলেম ফর ইকোনমি। দ্যাটস ওয়াই হাই ইনফ্লেশন, মানে জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যাচ্ছে, 150 টাকা 200 টাকা হয়ে যাচ্ছে 100 টাকার বিস্কুট, এটা ইকোনমিতে কখনোই কাম্য নয়। কারণ জিনিসপত্রের দাম যদি প্রচুর ইনফ্লেশন হয়, ধরো এই যে ফ্যাক্টরির মালিক ছিল, ধরো মার্কেটে 100 টাকার বিস্কুট এখন 150 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে এই যে মানুষগুলো যারা বিস্কুট খেতে চাইছিল,
তারা এই বিস্কুট আর কিনবেই না, বলবে 150 টাকার বিস্কুট থাক, এত দাম দিয়ে আর বিস্কুট খাবো না। এই ফ্যাক্টরি মালিক কিন্তু তখনও ক্ষতিগ্রস্ত হবে। আবার যখন 100 টাকার বিস্কুট 80 টাকা হয়ে গেল, অনেকটা দাম কমে গেল, তখন কিন্তু এই ফ্যাক্টরি মালিকের লস হবে, এই ফ্যাক্টরি মালিক তাহলে তখনও ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে মার্কেটে হাই ইনফ্লেশন মানে অত্যাধিক জিনিসের দাম বেড়ে যাওয়া এবং ডিফ্লেশন মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া, কোনোটাই ইকোনমিতে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছে না, দুটোরই ইকোনমিতে নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এবং দুটোই কিন্তু আমাদের ওভারঅল যে কর্মসংস্থান বা আমার ওভারঅল যে কর্পোরেট সেক্টর, তার উপর কিন্তু হিউজ ইম্প্যাক্ট আছে। আমরা দেখলাম 100 টাকার বিস্কুট যদি 150 টাকা হয়, তাহলে ইকোনমির ক্ষতি, কারণ বিস্কুট সেই হারে বিক্রি হবে না, বিস্কুটের মালিকগুলো কোম্পানি বন্ধ করতে বাধ্য হবে। 100 টাকার বিস্কুট যদি 80 টাকা হয়, তাহলেও ক্ষতি, কারণ তাহলে কোম্পানিগুলো সেই হারে লাভ হবে না, কোম্পানিগুলো এক্সপ্যান্ড করবে না, বরং কর্মী ছাঁটাই করবে। কর্মী ছাঁটাইয়ের ফলে মার্কেটে ডিমান্ড আরো কমে যাবে, ডিমান্ড আরো কমে যাওয়ার জন্য কোম্পানির মালিকের লাভ আরো কমে যাবে, একটা সাইকেল ইকোনমি পড়ে যাবে, দ্যাট ইজ এ ভেরি ভেরি ব্যাড সাইকেল। তাহলে আমরা এটুকু বুঝলাম যে ইকোনমিতে এইটুকু বুঝলাম ইকোনমিতে হাই ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া, ঠিক আছে, both are not good for our economy। তাহলে আরবিআই কে করতে কি হবে? এই কারণে কিন্তু আরবিআই কে এত একটা বিশাল বড় গুরু দায়িত্ব দিয়ে রাখা হয়েছে যে প্রাইস স্টেবল করো ভাই, তুমি প্রাইস স্টেবল করো, তুমি কিন্তু দেখো যে মার্কেটে যাতে হাই ইনফ্লেশন না হয়ে যায়, আবার যাতে ডিফ্লেশন না হয়ে যায়। তাহলে তোমাদের মনে এবার প্রশ্ন জাগতে পারে, স্যার হাই ইনফ্লেশন কেন লিখেছেন, তাহলে শুধু ইনফ্লেশন হলে কি ভালো সেটা ইকোনমির জন্য? একটা উদাহরণ নিয়ে আমরা বুঝবো। সেম ওই বিস্কুটের প্যাকেট ধরো, 100 টাকা দাম, বিস্কুটের প্যাকেটটা ধরো মানুষজন একটু বেশি ডিমান্ড করার জন্য বিস্কুটের প্যাকেটের দাম 105 টাকা করা হয়েছে, ওকে। এইবার কোম্পানিটার যে মালিক, তার বিস্কুট তৈরি করতে লেগেছিল 80 টাকা, এখন দেখো তার আগে লাভ হচ্ছিল 20 টাকা, এখন লাভ হয়েছে 25 টাকা। দামটা যেহেতু একটু সামান্য বেড়েছে, ওই কারণে যত মানুষ ছিল যারা এই বিস্কুটটা খাচ্ছিল তাদের খুব একটা প্রবলেম হবে না, তারা কিন্তু বিস্কুটটা খাবে। এটাই যদি 150 টাকা হয়ে যেত, অনেকেই বিস্কুটটা খাওয়া বন্ধ করে দিত, না আমি এই বিস্কুটটা খাবো না। কিন্তু 100 টাকা থেকে 105 টাকা দাম হয়েছে, তাহলে সব মানুষই কিন্তু এখনো বিস্কুটটাকে খাবে, ঠিক আছে, 4-5 টাকা বেড়েছে, কোয়াইট ন্যাচারাল, এটুকু বাড়বেই, চলো খাওয়া যাক বিস্কুটটাকে। তো কোম্পানির মালিকের যেখানে 20 টাকা লাভ হচ্ছিল, সেখানে কোম্পানির মালিকের কিন্তু এখন 25 টাকা লাভ হচ্ছে, 105 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে কোম্পানির মালিকের লাভটা বাড়ছে, তাহলে কোম্পানি আরো এক্সপ্যান্ড করবে, কোম্পানি আরো এক্সপ্যান্ড করলে কি হবে, মানুষজনের হাতে আরো পয়সা আসবে এবং মানুষজন এই বিস্কুটগুলোকে খাওয়ার জন্য আরো ইচ্ছা প্রকাশ করবে, তখন বিস্কুটের দামটা ধরো 107 টাকা হয়ে গেল, 105 টাকা, কোম্পানির মালিকের প্রফিট আরো বাড়বে এবং এই করে কোম্পানিটা এক্সপ্যান্ড করবে, আমাদের ওভারঅল ইকোনমি এক্সপ্যান্ড করবে। তো আমরা যেটা দেখলাম, ইকোনমিতে একটু যদি সামান্য ইনফ্লেশন থাকে, 3%, 4%, 5%, ইটস গুড ফর ইকোনমি। কিন্তু ইনফ্লেশনটা যখনই প্রচুর হয়ে গেল, 100 টাকার বিস্কুট 150 টাকা দাম হয়ে গেল, তখন কিন্তু মানুষজন কেনা বন্ধ করে দেবে, দ্যাট ইজ ভেরি ব্যাড ফর ইকোনমি। সেই কারণে আমি বললাম যে হাই ইনফ্লেশন, শুধু সামান্য ইনফ্লেশন কিন্তু আমি লিখিনি, কি লিখেছি, হাই ইনফ্লেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিফ্লেশন, বোথ আর নট গুড ফর আওয়ার ইকোনমি। তো আমাদের তাহলে ইকোনমিতে কি ভালো, একটু সামান্য ইনফ্লেশন ইকোনমিতে ভালো, কারণ সামান্য ইনফ্লেশন হলে কোম্পানির এক্সপেনশন হয়, ইকোনমির গ্রোথ হয়, কর্মসংস্থান। দ্যাটস ওয়াই আরবিআই এর যেটা মেন দায়িত্ব আছে, আরবিআই কে বলা হয়েছে ভাই তোমাকে প্রাইস স্টেবল রাখতে হবে, জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেটা দেখতে হবে, এবং তোমার টার্গেট থাকছে যে তোমাকে শুধু ভালো পড়াশোনা করতে হবে এরকম বলেই ছেড়ে দেয়নি, বলেছে তোমাকে 80 থেকে 90% নাম্বার নিয়ে আসতে হবে। সেম আরবিআই কে বলেছে তোমাকে প্রাইস স্টেবল করতে হবে এবং তোমাকে চেষ্টা করতে হবে জিনিসপত্রের দাম যাতে 2% থেকে 6% বৃদ্ধি পায়। মানে হালকা বৃদ্ধি কিন্তু গভর্নমেন্টও চাইছে, হালকা ইনফ্লেশন কিন্তু গভর্নমেন্টও চাইছে। কেন চাইছে এই উদাহরণটা দেখে আশা করি বুঝতে পারলে। একটু যদি ইনফ্লেশন হচ্ছে তাহলে কোম্পানিগুলোর লাভ বাড়ছে, লাভ বাড়ার জন্য কোম্পানি এক্সপ্যান্ড করছে। যদি কোনো রকমই ইনফ্লেশন না থাকে, যদি ডিফ্লেশন হয়, তাহলে কিন্তু কোম্পানিগুলোর লস হবে। আবার যদি হাই ইনফ্লেশন হয়, প্রচুর বেশি দাম হয়, তাহলেও কিন্তু কোম্পানিগুলোর লস। সেই কারণে
আরবিআই এর দায়িত্ব হচ্ছে 2% থেকে 6% এর মধ্যে যাতে মার্কেটে ইনফ্লেশন রেটটা থাকে, এই রেটেই যাতে প্রাইসটা স্টেবল থাকে, মানে এক্সেসিভ যাতে জিনিসপত্রের দাম না বেড়ে যায়। এটা কিন্তু আরবিআই এর একটা বিরাট বড় গুরুদায়িত্ব। এই জায়গাটা বোঝাতে পারলাম যে এক্সেসিভ জিনিসপত্রের দাম বেড়ে গেলে কি ক্ষতি, বা দাম কমে গেলেই বা কি ক্ষতি। আচ্ছা, তাহলে আবার দু একটা কুইক কোশ্চেন, যে মার্কেটে হাই ইনফ্লেশন ইজ নট গুড, হয়? সায়ন তো বললে, সায়ন ছাড়া একজন, অন্য কেউ একজন চেষ্টা করো তাহলে। শ্রমিক, শুনছো তো ক্লাস? রঞ্জু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে কি এই জায়গাটা মার্কেটে হাই ইনফ্লেশন কেন খারাপ? কি বুঝলে একটু বলো তাহলে। ক্লাসে কিন্তু একদম মানে কনসেন্ট্রেশনটা রাখতে হবে, ঠিক আছে? কোনো রকম যাতে কনসেন্ট্রেশন ব্রেক না হয়, এবং প্রত্যেকটা জিনিস যাতে বোঝা যায়, ঠিক আছে? কারণ এমনিতে অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস হলে তো সামনাসামনি সবার চোখ মুখ দেখা যায়, বোঝা যায় কে কতটা বুঝছে কে কতটা বুঝছে না। বাট অনলাইন ক্লাসে তো সেই সুযোগটা নেই। তো যদি না বুঝতে পারো, সেটা কিন্তু তোমাদেরকেই রেজ করতে হবে যে এই জায়গাটা বোঝা গেল। আমি চেষ্টা করবো যতটা লুসিড ওয়েতে বোঝানো যায়। ওকে, আচ্ছা রঞ্জু, তাহলে কি ক্লিয়ার কি, না কোনো ডাউট? মোটামুটি ক্লিয়ার হয়েছে, আর একবার তো বাড়িতে পড়তে হবে। বাড়িতে তো করতেই হবে, ঠিক আছে। বাট এই জিনিসগুলো কিন্তু বইয়েও পাবেন, মানে ক্লাসে যেটা পড়া হচ্ছে, যেটা আমি চেষ্টা করছি তোমাদেরকে একটা কনসেপ্ট দেওয়া। বইয়ে তো ইনফরমেশন পেয়ে যাবে, তথ্য পেয়ে যাবে, ইন ডিটেলস কনসেপ্ট গুলো কিন্তু পাবে না। এই যে ধরো সাপোজ ইনফ্লেশন কেন, অত্যাধিক ইনফ্লেশন কেন ভালো না, এইগুলো কিন্তু এরকম করে কোথাও এক্সপ্লেন মানে করা তুমি পাবে না। বইয়ে যদি সব পেয়ে যেতে তাহলে টিউশনের দরকার, তাই না? বই হয়তো পাবে যে ইনফ্লেশন হওয়াটা এটা খারাপ, কিন্তু এক্স্যাক্টলি কেন খারাপ সেটা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে সেটাকে ক্লিয়ার করা, এই জিনিসগুলোর জন্যই তো ক্লাসটা দরকার, ঠিক আছে? তো এই কনসেপ্টটা কিন্তু তোমাকে ক্লাস থেকে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। নাও বই থেকে যেটা হবে, যে যে তথ্যগুলো দরকার, এই যে ইনফ্লেশনের রেঞ্জটা কত থেকে কত আরবিআই কে বেঁধে দেওয়া হয়েছে, 2%-এর কম যাতে না হয়, আবার 6%-এর বেশি যাতে না হয়, এই জিনিসগুলো তুমি বইয়ে পেয়ে যাবে। কিন্তু 2% থেকে 6% হওয়াটা কেন ইম্পর্টেন্ট, 6%-এর বেশি হলে কি ক্ষতি, বা 2%-এর কম হলে কি ক্ষতি, এই কনসেপ্ট গুলো কিন্তু তোমাকে ম্যাক্সিমাম ক্লাস থেকে নিতে হবে, বা যদি কোনো ডাউট হয় সেগুলোকে আমাকে পরে জিজ্ঞেস করে নিতে হবে। বুঝতে পারলাম? তো এই ক্লাসে যেটা স্পেশালি ইকোনমির ক্লাসে যেটা চেষ্টা করবে, যে কনসেপ্ট গুলোকে পুরোপুরি ভালোভাবে ক্লিয়ার করা, কারণ ইকোনমিতে কিন্তু কনসেপ্টটাই বড় কথা। প্রচুর কিছু কোশ্চেন ইকোনমিতে পাবে যেটা ডাইরেক্ট কোনো তথ্যভিত্তিক কোশ্চেনই না, এটা কনসেপচুয়াল কোশ্চেন। হ্যাঁ, এই যে ধরো এখন দুটো যদি স্টেটমেন্ট থাকে, যে হায়ার ইনফ্লেশন ইন ইন্ডিয়ান ইকোনমি উইল কজ দ্য ডিক্লাইন অফ দ্য কর্পোরেট সেক্টর, হায়ার ডিফ্লেশন ইজ ইন্ডিয়ান ইকোনমি উইল কজ দ্য ডিক্লাইন অফ দ্য কর্পোরেট সেক্টর, মিডিয়াম ইনফ্লেশন ইজ গুড ফর ইন্ডিয়ান ইকোনমি। তিনটে স্টেটমেন্ট দিল, দিয়ে বললো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। তাহলে কোনটা হবে? তিনটে স্টেটমেন্ট দিলাম, ফার্স্ট স্টেটমেন্ট ট্রু আর ফলস? কি বললাম? ফলস। হায়ার ইনফ্লেশন ইন ইকোনমি, না ফার্স্ট স্টেটমেন্ট কি ছিল? হায়ার ইনফ্লেশন ইজ ইন ইকোনমি উইল ডিক্লাইন দ্য কর্পোরেট সেক্টর। ট্রু না ফলস তাহলে? স্যার ফলস। ইনফ্লেশন যদি খুব বেশি হয় তখন তো স্যার লোকে জিনিসপত্র কেনা বন্ধ করে দেবে, তখন তো স্যার মানে প্ল্যান্ট গুলো সব বন্ধ হয়ে যাবে, কর্পোরেট সেক্টরের প্ল্যান্ট গুলো। তাহলে তো ব্যাপারটা কি হলো, ট্রু হলো, তাই না? কোম্পানিগুলো তো ডিক্রিজ করবে তাদের প্রফিট, হ্যাঁ স্যার, ডিক্রিজ করবে প্রফিট। ঠিক আছে। যদি খুব ডিফ্লেশন হয় মার্কেটে, তখনও ডিফ্লেশন স্যার ইন খারাপ, কারণ ইন্ডিয়ান ইকোনমি
will cause negative impact to the will cause negative impact to the corporate sector. True or false? হ্যাঁ স্যার, ট্রু। True. তাহলে আমাদের ইনফ্লেশন কিরকম দরকার? মিডিয়াম ইনফ্লেশন দরকার। দ্যাট ইজ রেঞ্জ ইজ অলসো ফিক্সড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যার দায়িত্ব কার কাছে আছে? যার দায়িত্ব আছে আরবিআই এর কাছে। আরবিআই কে কি বলা হয়েছে? 2% থেকে 6% এর মধ্যে আমার এই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে হবে। 2% থেকে 6% এর মধ্যে ইনফ্লেশনটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। বোঝা গেল ব্যাপারটা তাহলে? এই তাহলে আমরা যেটুকু পড়লাম, দেখো ইকোনমিক পলিসি কয় কয় ধরনের হয় পড়লাম। মানিটারি পলিসি, ফিসকাল পলিসি। মানিটারি পলিসির দায়িত্ব কার কাছে আছে? আরবিআই এর কাছে। মানিটারি পলিসির মাধ্যমে আরবিআই কি চাই? প্রাইস স্টেবিলিটি। প্রাইস স্টেবিলিটিটা কত পার্সেন্ট থেকে কত পার্সেন্টের মধ্যে চাই? 2% থেকে 6% এর মধ্যে। মানে আরবিআই এর কাছে গুরু দায়িত্ব হচ্ছে মার্কেটে যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি না পায়, বা জিনিসপত্রের দাম যাতে হ্রাস না পেয়ে যায়। অত্যাধিক বৃদ্ধি না পায় বা হ্রাস না, সামান্য একটু বৃদ্ধি দরকার। তাহলে প্রশ্ন হচ্ছে, এই তো আরবিআই কে এত বড় গুরুত্ব দিয়ে দিই, মানে একটা বিরাট বড় গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে, কিন্তু গুরু দায়িত্ব পালন করার জন্য আরবিআই কে তো কিছু পাওয়ার দিতে হবে, বা আরবিআই কে তো কিছু পন্থা দিতে হবে। ধরো আমি তোমাকে বললাম, তোমার বাড়ির সামনে হয়তো 15 জন তোমাকে মারতে এসছে, তোমার ঝামেলা টামেলা করেছে, 15 জন মারতে এসছে, ঠিক আছে? তুমি ধরো একজনকে দায়িত্ব দিলে, যা ভাই 15 জনকে তুই গিয়ে দেখে নে। তাই সে যদি এমনি এমনি তাকে পাঠিয়ে দাও, সে কি দেখতে পারবে? সে তো নিজে মার খেয়ে চলে আসবে। তাহলে তাকে তো কিছু অস্ত্র শস্ত্র দিতে হবে, কিছু লাঠি ছোটা বন্দুক কিছু তো দিতে হবে, তবে গিয়ে সেই 15 জনকে ধমকি ধমকা দিতে পারবে। সেম আরবিআই কেও তাহলে কিছু পাওয়ার দিতে হবে। একে যদি এমনি এমনি গিয়ে বলে যাও ভাই প্রাইস টেবিল করে দাও, তো কি করে করবে? তো এই কারণে আরবিআই কে কিন্তু প্রচুর পাওয়ার দেয়া হয়েছে, এবং আরবিআই কে বলা হয় কি? ব্যাংকদের বস, ব্যাংকার্স অফ ব্যাংক, ব্যাংকার্স অফ ব্যাংক। মানে যত ব্যাংক আছে এই সবের বস, সবের বাবা হচ্ছে আরবিআই। আরবিআই যা বলবে সমস্ত ব্যাংকে কিন্তু সেই শুনে চলতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে, এই ব্যাংকদের বস করে দিল, ব্যাংকদের হেড করে দিল, ব্যাংকদেরকে কন্ট্রোল করার অথরিটি দিয়ে দিল, তাহলে আরবিআই জিনিসপত্রের দাম যে বাড়া কমা করছে সেটাকে কন্ট্রোল করছে, তাহলে কি করে হচ্ছে? এইটা অনেক সময় আমাদের মাথার মধ্যে আসতে পারে যে কি করে এই ব্যাপারটা হচ্ছে। তো ব্যাংকদের মাথা হয়েছে, তাহলে আমি তো জিনিস কিনবো, হ্যাঁ, আরবিআই তো আমার প্রতি ডাইরেক্ট কোনো কন্ট্রোল নেই, আমাকে তো বলতে পারবে না ভাই তুমি ওটা কেনো না, ওটা কম কেনো, ওটা বেশি কেনো। আরবিআই তো যা বলবে ব্যাংকদেরকে বলবে। আর জিনিস তো আমি কিনবো, মার্কেটে ইনফ্লেশন তো আমি তৈরি করব, ডিমান্ড তো আমি করবো। তাহলে কি করে হচ্ছে ব্যাপারটা? এটা একটা ভাবার জায়গা, তাই না? তো এর পেছনে যে লজিকটা লুকিয়ে আছে, অ্যাকচুয়ালি ইকোনমিতে আমি কিছু করিনি। যে তুমি ভাবছো যে জিনিস তো আমি কিনবো বা ডিমান্ড তো আমি করব, হ্যাঁ, আরবিআই তো আমার প্রতি কোনো কন্ট্রোল নেই, তাহলে আরবিআই কি করে প্রাইস স্টেবল করবে? হ্যাঁ, আরবিআই তো ব্যাংকের প্রতি কন্ট্রোল। তো ফান্ডামেন্টাল যেটা হচ্ছে, তুমি কিছু করো না বা তুমি বলে কিছু নেই। আমি জিনিসপত্রের দাম ডিমান্ড করবো কি করবো না, আজকে আমি বিরিয়ানি খাবো না আজকে আমি ডাল ভাত খাবো, এটা কিন্তু ডিপেন্ড করবে আমার পকেটে কত পয়সা আছে। আমার পকেটে যদি প্রচুর পয়সা থাকে, আমি সপ্তাহে 2-3 দিন করে বিরিয়ানি খাবো। আর আমার পকেটে যদি পয়সাই না থাকে, আমি প্রতিদিনই ডাল ভাত খাবো। আমার পকেটে যদি একটু বেশি পয়সা থাকে, আমি মাঝে মধ্যে মাটন চিকেন এনে খাবো। আমার পকেটে যদি পয়সাই না থাকে, আমি এসব খেতে পারবো না। তাহলে এই যে আমি ভাবছি যে আমি ডিমান্ড করছি, আমি করছি, অ্যাকচুয়ালি আমি কিছু করছে না, করছে আমার পয়সা। আমার পয়সাই কিন্তু সব কথা বলছে। আমার পয়সা থাকলে আমি ডিমান্ড করছি, পয়সা না থাকলে আমি চুপ করে বসে থাকছি। তাহলে আরবিআই এই মুদ্রাটাকে নিয়ে নিয়েছে যে এই লোকটা তাহলে পয়সার জন্য ডিমান্ড বাড়া কমা হচ্ছে, অন্য কিছু না। হ্যাঁ, তার মানে প্রাইস স্টেবল করতে গেলে এর পয়সার যে ফ্লো সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। একে যদি বেশি পয়সা দিই, এ ডিমান্ড করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে, আর এর কাছে যদি পয়সা কমিয়ে দিই, তাহলেই এ আর জিনিসপত্রের দাম বাড়াতে পারে। তো তুমি যেটা ভাবছো আমার উপর তো আরবিআই এর কন্ট্রোল নেই, কিন্তু তোমার উপর আরবিআই এর পরোক্ষ কন্ট্রোল আছে। তোমার পকেটে কতটা পয়সা ঢুকবে আর কতটা পয়সা বেরোবে, এই জিনিসগুলো কিন্তু আরবিআই তার পলিসির মাধ্যমে অনেকটা ঠিক করে নিতে পারে। তাহলে আরবিআই দেখলো যে আমাকে দায়িত্ব দিয়েছি মার্কেটে যেন জিনিসপত্রের দাম না বিশাল বাড়ে সেটা দেখ। তাহলে আরবিআই এটা বুঝে গেল যে জিনিসপত্রের দাম বাড়ায় কমায় হচ্ছে এই মানুষগুলো আছে এরা, এবং মানুষগুলো কখন বাড়ায় কমায়? এদের হাতে যখন টাকা পয়সা থাকে তখন বাড়িয়ে দেয়,
ডিমান্ড বাড়িয়ে দেয়, আর টাকা পয়সা না থাকলে এরা খুব একটা ডিমান্ড করে না। তাহলে আমাকে কি করতে হবে, যে টাকা পয়সার যে ফ্লোটা সেটাকে কন্ট্রোল করতে হবে। নাও এরা টাকা পয়সাটা পায় কোথা থেকে, টাকা পয়সা এদের কাছে আসে কোথা থেকে? তখন দেখলো টাকা পয়সা আছে তো এদের কাছে ব্যাংক থেকে। এরা ব্যাংক থেকে লোন নেয় বা ব্যাংক থেকে মানে বিভিন্ন ধরনের টাকা জমা রাখে, ডিপোজিট করে, বা বিভিন্ন সময় পার্সোনাল লোন, হোম লোন নেয়, দিয়ে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে। তাহলে এদের কাছে টাকা পয়সা ম্যাক্সিমাম আসে। এক তো যে যা চাকরি করছে সেখান থেকে টাকা পয়সা আছে, বাট তার বাইরে আমাদের ম্যাক্সিমাম টাকা পয়সা কোথা থেকে আসে? ব্যাংক থেকে আসে। তাহলে এই ব্যাংকগুলোকে যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলেও কিন্তু আমার অনেকটা এই জিনিসটাকে কন্ট্রোল করা। তাহলে এবার এই ব্যাংকগুলোকে কি করে কন্ট্রোল করা যায়? তার মানে আরবিআই এর মেন দায়িত্ব যেটা থাকছে, বা আরবিআই এর যেটা মেন টার্গেট থাকছে, এই মানি সাপ্লাইটাকে কন্ট্রোল। খুব ভালো করে বুঝি, মানুষের হাতে টাকা পয়সা যে ঢুকছে, টাকা পয়সা বেরোচ্ছে, এই জিনিসটাকে কন্ট্রোল। তো সেইটাকে তো আরবিআই ডাইরেক্ট কন্ট্রোল করতে পারছে না, ডাইরেক্ট মানুষজনের পকেট থেকে টাকা বার করে নিতে পারছে না, বা টাকা ঢুকিয়েও দিতে পারছে না। তাহলে আরবিআই কন্ট্রোল করছে ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে আরবিআই এমন ভাবে কন্ট্রোল করছে যাতে করে এই ওভারঅল ইনফ্লেশনটাকে সে কন্ট্রোল করতে পারে। তো এই কারণে আরবিআই কে বেশ কিছু টুল দেওয়া হয়েছে। টুল বলতে কি, অস্ত্র শস্ত্র, যে ব্যাংকগুলোকে তুমি কিভাবে কন্ট্রোল করবে, কি কি রেট আছে বা কি কি জিনিস আছে যেটা ব্যাংকের তুমি বলে দেবে, ব্যাংক মানতে বাধ্য। এই জিনিসটাকেই বলা হচ্ছে টুল। এই টুলগুলোকে মূলত দুভাগে ভাগ করা হয়। আরবিআই এর যে টুল আছে, আরবিআই টুলটাকে মূলত দুভাগে ভাগ করা হয়। এটাকে কি বলে? ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল। ক্রেডিট কন্ট্রোল কেন? কারণ এই ক্রেডিট বলতে কি, টাকা পয়সার ফ্লো। এই টাকা পয়সার ফ্লোটা আরবিআই কন্ট্রোল করতে চাইছে। এর একটা টুলকে বলা হয় কোয়ান্টিটিভ টুল, এবং আর একটা টুলকে বলা হয় কোয়ালিটেটিভ। আজকে আমরা এই কোয়ান্টিটিভ টুলটা সম্বন্ধে একটু বেসিক পড়ব। কোয়ান্টিটিভ টুল বলতে কি বোঝায়? কোয়ান্টিটিভ টুল বলতে বোঝায় আরবিআই এর বেশ কিছু নিয়ম বা রেগুলেশন, যেগুলো টাকা পয়সার কোয়ান্টিটিটাকে কন্ট্রোল। কোয়ান্টিটি বলতে কি, সংখ্যা। তো আমাদের এই যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলো যে টাকা পয়সা পায়, ব্যাংকগুলোর একটা বড় টাকা পয়সার সোর্স হচ্ছে কিন্তু আরবিআই। আমাদের যখন লোন দরকার হয় আমরা যাই ব্যাংকে, আর ব্যাংকের যখন লোন দরকার হয় ব্যাংক যায় আরবিআই। এই আরবিআই কিন্তু আর ব্যাংকের তো নিজস্ব বাবা না, যে বিনা পয়সায় টাকা দিয়ে দেবে। এও ব্যবসা করছে, এও ব্যবসা করছে। আরবিআই এর ব্যবসা নন প্রফিটেবল ব্যবসা, এ দেশের হিতের জন্য কাজ করছে, আর প্রত্যেকটা ব্যাংক নিজস্ব ব্যবসাটাকে বাড়ানোর জন্য। কিন্তু আরবিআই কখনোই এই ব্যাংকগুলোকে বিনা পয়সায় লোন বা বিনা পয়সায় বিনা সুদে লোন দেবে না। তাহলে সুদ নেবে। তো এই সুদগুলোর বিভিন্ন ধরনের রেট হয়, বিভিন্ন ধরনের সুদ হয়, তার বিভিন্ন ধরনের রেট হয়। এই কোয়ান্টিটিভ মানে এই রেটটাকে কন্ট্রোল করছে। এই রেটটাকে কন্ট্রোল করছে দিয়ে যে মানি সাপ্লাইটা কন্ট্রোল করছে, সেটাকে বলা হয় কোয়ান্টিটিভ ইনস্ট্রুমেন্ট। কোয়ালিটেটিভ মানে অ্যাজ সাচ সেরকম রেট নয়। কোয়ালিটেটিভ মানে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সট্রা ফন্দি ফিকির করে। কোয়ান্টিটিভে কি, ডাইরেক্ট এই রেট গুলোকে বাড়িয়ে কমিয়ে কন্ট্রোল করা হচ্ছে। ডিটেলস পড়লে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আর কোয়ালিটেটিভে অ্যাজ সাচ রেট নয়, বিভিন্ন ধরনের এক্সট্রা ফন্দি ফিকির করে কিন্তু মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করে। তাহলে এই কোয়ান্টিটিভ টুলের মধ্যে কি কি আছে? প্রথমে আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই কোয়ান্টিটিভ টুল। টার্ম শুনে, বারবার বলছি, ইকোনমিতে টার্ম শুনে কিন্তু ঘাবড়াবে। টার্মটা শুনতে একটু এদিক ওদিক, বাট জিনিসপত্র খুব সহজ। তাহলে কোয়ান্টিটিভ টুলের মধ্যে আমাদের কি কি আছে বা আমাদের কি কি করতে হবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের জাস্ট দু একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ব্যাংক ব্যবসা কি করে করে। মানি সাপ্লাই কন্ট্রোল করতে গেলে কিন্তু ব্যাংকের টাকা পয়সার যে ফ্লো সেটাকে কন্ট্রোল। তাহলে ব্যাংকের ব্যবসাটা কি করে হয়? ব্যাংকের ব্যবসাটা একটু বুঝতে হবে। আমরা সবাই কি করি? ব্যাংকে টাকা রাখি। ব্যাংকে দেখো আমরা দু ধরনের টাকা রাখি। এক ধরনের টাকা আমরা ব্যাংকে যখন ডিমান্ড করি তখনই ব্যাংক আমাদের দিতে বাধ্য। সেটা কি? কারেন্ট অ্যাকাউন্টের টাকা আর সেভিংস অ্যাকাউন্টের। প্রত্যেকের আমাদের ব্যাংকে একটা করে সেভিংস অ্যাকাউন্ট থাকে। কারেন্ট অ্যাকাউন্ট আমাদের ম্যাক্সিমামেরই থাকে না। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে। তাহলে আমাদের ম্যাক্সিমামের কি থাকছে? সেভিংস অ্যাকাউন্ট। এই যে সেভিংস অ্যাকাউন্টের টাকা যেটা আছে, এই টাকাটা তুমি যখনই ডিমান্ড করবে ব্যাংক কিন্তু তোমাকে তখনই দিতে বাধ্য।
এখনই ধরো আমার সেভিংস অ্যাকাউন্টে কথার কথা 3,000 টাকা আছে, আমি ব্যাংকে গিয়ে বললাম আমি 2,000 টাকা তুলবো, আমাকে কিন্তু এখনই ব্যাংক টাকাটা দিতে বাধ্য। কিন্তু আরেক ধরনেরও ব্যাংকে ডিপোজিট হয়, সেটা হচ্ছে কি ধরো ফিক্সড ডিপোজিট। ধরো কথার কথা তুমি 10 লাখ টাকা 10 লাখ টাকা 10 বছরের জন্য, 10 ইয়ার্স এর জন্য ব্যাংকে একদম ফিক্সড করে দিয়েছো। এরপর তুমি হুট করে কালকে চলে যাও, দিয়ে বলো আমার 10 লাখ টাকাটা তুলবো, ব্যাংক কি তোমাকে দিয়ে দেবে কালকেই? অনেক বলবে না আপনি তো কালকেই দিয়ে গেলেন 10 বছরের জন্য, আজকে তো আপনাকে দেওয়া যাবে না, আপনি 10 বছর পরে আসুন। তুমি বলবে না না আমার তো খুবই আর্জেন্ট দরকার, আমার এখনই লাগবে। ঠিক আছে, তাহলে আপনি তো বলে গেছিলেন 10 বছরের গ্যারেন্টিতে আপনি দিয়ে গেছিলেন, আপনাকে তো এই কারণে আমরা বেশি ইন্টারেস্টও দিচ্ছিলাম। সবসময় দেখবে সেভিংস অ্যাকাউন্টের থেকে ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট অনেক বেশি হয়। বলবে আপনাকে তো আমরা অনেক বেশি ইন্টারেস্ট দিচ্ছিলাম, সেই ক্যালকুলেশন করা হয়েছে। হ্যাঁ, আপনি যখন হুট করে চাইলে তো পাবেন না, আপনি যদি নিতে চান তাহলে 9 লাখ টাকা নেন, 1 লাখ টাকা পেনাল্টি নিয়ে নিন। তার মানে এই যে টাকাটা আমি যখনই ডিমান্ড করছি আমাকে কিন্তু তখনই দিচ্ছে না। আর এই যে কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টের টাকাটা আমি যখনই ডিমান্ড করছি তখনই দিচ্ছি। এর উপর ভিত্তি করে কিন্তু দুভাগে ডিপোজিট গুলোকে ভাগ করা যায়। একটাকে বলে ডিমান্ড ডিপোজিট, একটাকে বলে ডিমান্ড ডিপোজিট, যে আমি যখনই ডিমান্ড করব আমাকে তখনই দিয়ে দেবে। তাহলে ডিমান্ড ডিপোজিট কি হলো? একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা সেভিংস অ্যাকাউন্ট। আর আরেকটা যে ডিপোজিট, যেটা আমি নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে দিলাম, সেটাকে বলে টার্ম ডিপোজিট বা টাইম ডিপোজিট। টার্ম ডিপোজিট বা টাইম ডিপোজিট, এটা কিন্তু যখনই ডিমান্ড করব তখনই আমি পাবো না, যখনই আমি ডিমান্ড করব তখনই কিন্তু আমি পাবো না, আমি একটা নির্দিষ্ট টার্ম বা টাইমের পরে। তাহলে ব্যাংকের ডিপোজিটকে এই যে যেটুকু আমরা পড়লাম, কি বুঝলেন? ব্যাংকের ডিপোজিটকে আমরা মূলত ক ভাগে ভাগ করতে পারছি? দুভাগে। কি কি? একটা ডিমান্ড ডিপোজিট আর একটা টার্ম বা টাইম। ভেরি গুড। তাহলে এবার একটা জিনিস ভাবো, এই যে ডিপোজিট গুলো আছে, এই যে ব্যাংকের কাছে যত ডিপোজিট করলো, হ্যাঁ, এই ডিপোজিট গুলো ব্যাংকের দুটো কনসেপ্ট, একটাকে বলে অ্যাসেট, একটাকে বলে লায়াবিলিটি। এই এত যে টাকা ব্যাংকে, যে শুধু টাকা, বিভিন্ন মানুষের এত টাকা, এই টাকাগুলো ব্যাংকের অ্যাসেট না লায়াবিলিটি, কি মনে হয়? লায়াবিলিটি স্যার, কারণ ওটা তো অনেকে টাকা সে জমা রেখেছে, সে আইদার কারেন্ট হোক বা সেভিংস হোক বা মানে ফিক্সড ডিপোজিটে। ওইটা তো কিছু সময় পরে মানুষ তো ওই টাকাটা নিয়ে নেবে, ফলে স্যার সেটা তো লায়াবিলিটির আন্ডারেই পড়ছে। তাহলে ব্যাংকের অ্যাসেট কোনটা? আমরা যেটা লোন নিচ্ছি সেটা ব্যাংকের অ্যাসেট। একদম। আমরা যেটা লোন নিচ্ছি সেটা কিন্তু ব্যাংকের অ্যাসেট, কারণ আমাদের এই লোনটা শোধ করতে হবে, এটা আমাদের লায়াবিলিটি। আমরা লোন নিয়েছি, এটা আমাদের মাথার উপর একটা লায়াবিলিটি, কিন্তু ব্যাংকের এটা অ্যাসেট। কিন্তু আমরা যে ব্যাংকের টাকাগুলো রেখেছি এই টাকাগুলো কিন্তু ব্যাংকের অ্যাকচুয়ালি লায়াবিলিটি। অনেকে কিন্তু একটা মিসকনসেপশন আছে, অনেকে ভাবে এইগুলো ব্যাংকের অ্যাসেট হয়ে গেল, বা ব্যাংকের এত টাকা এটা ব্যাংকের অ্যাসেট, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকের তো টাকাই না। আমি তোমার থেকে একটা ব্যাগ নিয়েছি, আমার ব্যাগ নেই, একটু ঘুরতে যাবো দার্জিলিং, তুমি আমাকে দয়া করে গোটা ব্যাগ দিয়েছো, তো এইটা কি আমি আমার অ্যাসেট বলতে পারি? আমার ব্যাগ পেয়ে গেছি আমার অ্যাসেট না, এটা তো আমার লায়াবিলিটি, যে না আমি রঞ্জুর কাছ থেকে ব্যাগ নিয়েছি 3 দিন পর ফেরত দিতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার লায়াবিলিটি। তার মানে এই লায়াবিলিটিটাকেও আমরা দুভাগে ভাগ করতে পারি না? একটাকে আমরা বলতে পারি ডিমান্ড লায়াবিলিটি। তাহলে কোনগুলোকে ডিমান্ড লায়াবিলিটি বলবো? কোনগুলোকে ডিমান্ড লায়াবিলিটি বলবো? যেগুলো ডিমান্ড ডিপোজিটে জমা পড়লো, ডিমান্ড ডিপোজিটে যত টাকা পড়লো সেটা আমার ডিমান্ড লায়াবিলিটি, ডিমান্ড ডিপোজিটে আমার যত টাকা জমা পড়ছে সেটা আমার ডিমান্ড লায়াবিলিটি, যে কারণ যখনই মানুষ আসবে তখনই দিতে হবে। আর একটা আমরা বলতে পারি টাইম লায়াবিলিটি। কোনটাকে বলবো? যত টার্ম ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটে যত টাকা জমা পড়লো সেটাকে আমরা বলতে পারি টাইম লায়াবিলিটি। তাহলে ব্যাংকের এই দুটো লায়াবিলিটিকে যোগ যদি আমরা করি, তাহলে আমাদের বলতে পারি ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। এবং এই ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি যেটা আমরা পেলাম, এর সাথে ব্যাংকের নিজস্ব কিছু টাকা পয়সা আছে, এইগুলোকে যদি অ্যাডজাস্ট করি তাহলে আমরা পেয়ে যাই নেট ডিমান্ড টাইম লায়াবিলিটি।
NDTL। উদাহরণ সমেত ধরো ভাবতে পারো যে বিভিন্ন লোকজন মিলে একটা ব্যাংকে ধরো 500 কোটি টাকার ডিমান্ড ডিপোজিট করেছে, মানে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট মিলে 500 কোটি টাকা রেখেছে, ঠিক আছে। আর ধরো টাইম ডিপোজিটে সবসময় মনে রাখবে ব্যাংকের কিন্তু টাইম ডিপোজিটে বেশি পয়সা থাকে। টাইম ডিপোজিটে ধরো সাপোজ 700 কোটি টাকা রেখেছে, 700 কারোর রেখেছে কোথায়, টাইম ডিপোজিটে রেখেছে, ঠিক আছে। আর ব্যাংকের ধরো নিজস্ব কিছু অ্যাসেট আছে 200 কোটি, হ্যাঁ, ব্যাংকের ধরো নিজস্ব কিছু, আমি কথার কথা ধরলাম যে ওই ব্যাংকের অন্য কোনো জায়গায় ধার দেয়া আছে, অন্য কোনো ব্যাংকে টাকা জমা করা, সেটা ধরো এসবিআই এর কথা বলছি। এসবিআই এর ধরো সাপোজ আরবিআই হোক বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হোক, সেখানে ধরো 200 কোটি টাকার লোন দেয়া আছে। তাহলে আমরা যদি নেট ডিমান্ড টাইম লায়াবিলিটি ধরি, তাহলে 700 500 1200 হচ্ছে ওর ডিমান্ড টাইম লায়াবিলিটি, আর 200 কোটি টাকা যেহেতু অন্য জায়গায় রাখা আছে তাহলে এটা নিজের টাকা, তাহলে 700 আর 500 1200 বিয়োগ 200, তাহলে 1000 টাকা হচ্ছে গিয়ে ওর এনডিটিএল। বোঝা গেল তাহলে এনডিটিএল এর কনসেপ্টটা। ডিমান্ড লায়াবিলিটি টাইম লায়াবিলিটিকে যোগ করব, তার সাথে ব্যাংকের যদি নিজস্ব কিছু মানে অ্যাসেট থেকে থাকে বা অন্য কোনো ব্যাংকে টাকা পয়সা জমে থাকে সেইগুলোকে যোগ বিয়োগ দিয়ে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটাকে বলা হবে এনডিটিএল। এনডিটিএল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ব্যাংকিং ফাংশনস। তো এনডিটিএল এর জায়গাটা দেখো, বুঝতে পারলে কি ক্লিয়ার না কোনো ডাউট? টাইম মানে কি এফডি, এফডি স্যার মানে একবার টাইম। বলুন স্যার। নিশা যে কোশ্চেনটা করলো যে ফিক্সড ডিপোজিট মানেই কিন্তু টাইম ডিপোজিট, হ্যাঁ, কিন্তু টাইম মানে এফডি বলতে পারি না, এফডির বাইরেও আরো অনেক কিছু আছে, যেমন যেমন রিকারিং ডিপোজিট, যেটা প্রতি মাসে মাসে তোমার ধরো 3000 টাকা বা 4000 টাকা করে অনেকে জমা, তাহলে এই জিনিসগুলোও কিন্তু টাইম ডিপোজিটের আন্ডারে পড়ে। এফডিও এক ধরনের টাইম ডিপোজিট, ঠিক আছে। তো টাইম ডিপোজিটের আন্ডারে অনেক কিছু হতে পারে, ওকে। আর হ্যাঁ, আশিক ইকবাল, কোন জায়গাটা অসুবিধা হলো বলো? লাইবিলিটি কত ধরনের স্যার বুঝতে ওই পারলে? এনডিএল টা আরেকবার বলুন স্যার। মানে লাইবিলিটি কত কত ধরনের বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কি কি বুঝলে, কয় ধরনের? একটা কি লায়াবিলিটি, ডিমান্ড লায়াবিলিটি, আর একটা টাইম লায়াবিলিটি। ডিমান্ড লায়াবিলিটি এন্ড টাইম লায়াবিলিটি, এই যোগগুলো, এই দুটোকে যোগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটি। তার সাথে আমার যদি নিজস্ব কিছু অ্যাসেট থাকে সেটাকে বিয়োগ দেবো, আর যদি আরো কিছু এক্সট্রা লায়াবিলিটি থাকে এই এই দুটোর বাইরে সেটাকে যোগ দেবো, দিয়ে আলটিমেটলি তাহলে আমরা এনডিটিএল পাবো, ঠিক আছে। এই যে 500 কোটি টাকা আমার ছিল হচ্ছে ডিমান্ড লায়াবিলিটি, 700 কোটি টাকা ছিল আমার টাইম লায়াবিলিটি, তাহলে আমার টোটাল লায়াবিলিটি হয়ে গেল 1200 টাকা। আর 200 টাকা ধরো আমার কোথাও কোনো ব্যাংকে জমা জমা রাখা ছিল, তাহলে ওটা তো আমার একটা কাইন্ড অফ অ্যাসেট। তো 1200 থেকে 200 বিয়োগ হয়ে গেল, আমার এনডিটিএল বেরিয়ে গেল 1000 কারোর। এখানে যদি দেখা যেত 300 কোটি টাকা আমার আবার এক্সট্রা কোথাও আরো লায়াবিলিটি আছে, তাহলে 700 500 1200 প্লাস আরো 300, 1500 কোটি হয়ে যেত আমার এনডিটিএল। ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এনডিটিএলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে আমরা আলোচনা করব, যে এই স্যার এনডিটিএল এর উপরই কিন্তু ডিপেন্ড করে যে ব্যাংক কত টাকার কি ব্যবসা করবে বা ব্যাংকের উপর কিরকম কি সুদ টুদ চাপবে। এই যে এনডিটিএল, নেট ডিমান্ড টাইম লায়াবিলিটি, ধরো কোনো একটা ব্যাংকের এনডিটিএল হচ্ছে 100 কোটি, তার মানে ডিমান্ড ডিপোজিট টাইম ডিপোজিট বিভিন্ন জায়গায় ধরো 100 কোটি টাকা রাখা আছে। এবার প্রশ্ন হচ্ছে এই 100 কোটি টাকা গোটাটাই কি ব্যাংক লোনে খাটিয়ে দিতে পারবে? কারণ না ব্যাংক স্যার। ব্যবসাটা কি করে, আমাদের টাকাটা ব্যাংক জমা নেয় এবং সেই টাকাটাই ব্যাংক লোনে খাটায়, আমাদের থেকে যে সুদ নেয় তার থেকে লোনের থেকে যে সুদ নেয় সেটা অনেকটা বেশি নেয়, এটাই ব্যাংকের লাভ হয়। তাহলে আমাদের থেকে যে 100 কোটি টাকা ব্যাংক জমা নিল, 100 কোটি টাকা গোটাটাই যদি ব্যাংক লোনে খাটিয়ে দেয়, তাহলে আমি ধরো হুট করে টাকা তুলতে গেলাম, তুমি হুট করে টাকা তুলতে গেলে, আরো 3 4 জন হুট করে টাকা তুলতে গেল, সব টাকাই লোনে খেটে বসে আছে, তাহলে আমাদেরকে তো টাকা ফেরতই দিতে পারবে না। টাকা যদি ফেরতই না দিতে পারে তাহলে তো এই ব্যাংককে দেউলিয়া ঘোষণা করতে হবে, যে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। তাহলে ব্যাংক কিন্তু কখনোই তার পুরো এনডিটিএলটা লোনে খাটাতে পারবে না। এইখানে আরবিআই এর বিভিন্ন ধরনের বার আসে, আরবিআই ব্যাংকগুলোকে এইভাবে কন্ট্রোল করে
এই পাওয়ারটা আরবিআই দেয়া আছে যে ব্যাংকগুলো কত টাকা কি লোনে খাটাতে পারবে সেগুলো আরবিআই ডিসিশন করে দেবে, কিন্তু টোটালটাই ডিসিশন করবে এনডিটিএল এর উপর। দেখবে ওই ব্যাংকের এনডিটিএল কত, এই এনডিটিএলটা এই কারণে কিন্তু প্রচন্ড important। তাহলে পুরোটা আমরা বুঝলাম যে ব্যাংকের যে এনডিটিএল আছে পুরো টাকাটাই কিন্তু কখনোই আমরা ব্যাংকে অ্যালাউ করতে পারবো না যে তুমি পুরো টাকাটা নিয়েই ব্যবসা করো। তাহলে কি করে ব্যবসা করবে ব্যাংক? প্রথমত আরবিআই বলে দেবে যে ভাই তোমার যে 100 কোটি টাকা আছে যেটা তুমি তুলেছো মানুষজনের থেকে, যেটা তোমার এনডিটিএল আছে, এই 100 কোটি টাকার পুরোটাই তুমি লোনে খাটাতে পারবে না, তোমাকে 4% টাকা 4% টাকা তুমি এক্ষুনি ক্যাশ হিসাবে আমার কাছে দিয়ে যাও। তোমার যে 100 কোটি টাকায় তুমি জনগণের থেকে তুলেছো, বিভিন্ন মানুষের এখানে ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট আছে, তুমি সব টাকা লোনে যদি খাটিয়ে দাও তোমার খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি 4 কোটি টাকা ক্যাশ বার করে আনো, 4 কোটি টাকা ক্যাশ বার করে এনে আমার কাছে জমা রাখো। এটা ধরো আরবিআই, এটা ধরো ব্যাংক, এটা এসবিআই, এটা আরবিআই। তাহলে এসবিআই কি করবে? 4 কোটি টাকা ক্যাশ নিয়ে গিয়ে আরবিআই এর একটা ঘরে যাবে, দিয়ে বলবে স্যার আপনি এই ঘরে আমার 4 crore যেটা দেওয়ার ছিল আমি দিয়ে গেলাম, লকারে ভরে দেন। এই যে এসবিআই ক্যাশ হিসাবে আরবিআই এর কাছে তার টোটাল এনডিটিএল এর 4% টাকা রাখছে, টোটাল এনডিটিএল এর 4% টাকা রাখছে, এটাকেই বলে সিআরআর। খুব ইম্পর্টেন্ট, এটাকেই বলে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও। তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও বলতে কি বোঝায়? প্রত্যেকটা যে ব্যাংক তার টোটাল এনডিটিএল এর যে এটা 3.5% 4% হয় অনেক সময়, 4% টাকা যেটা আরবিআই এর কাছে ক্যাশ হিসাবে জমা রাখছে সেটাকেই বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। না এখানে ক্যাশ ছাড়া কি তাহলে অন্য আরো কিছু হয়? দেখো, আমরা যে ডিমান্ড ডিপোজিট করছি বা টাইম ডিপোজিট করছি সেটাকে সবসময় নগদ টাকায় করবো তা নাও হতে পারে। অনেকের দেখবে সোনার লকার আছে, সে হয়তো সোনার লকারে তার সোনাগুলো রাখলো, গোল্ড রাখলো। কেউ হয়তো আরবিআই এর কাছে তার বিভিন্ন সিকিউরিটিজ বিক্রি করলো, সিকিউরিটিজ জমা রাখলো, হ্যাঁ এসবিআই এর কাছে, ব্যাংকের কাছে। আমার ধরো একটা গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনা ছিল, হ্যাঁ আমি ধরো সেটা ব্যাংকে জমা রাখলাম, এইগুলোও কিন্তু ব্যাংকের লায়াবিলিটি। এই গোল্ডটাও ফেরত দিতে হবে, আমার সিকিউরিটিজটাও ফেরত দিতে হবে, এবং ক্যাশও ফেরত দিতে। তাহলে ক্যাশ, গোল্ড, সিকিউরিটিজ এই সব মিলে কিন্তু ব্যাংকের এই 100 কোটি টাকাটা হয়েছে। এরকম ভাবার কারণ নেই যে এনডিটিএল মানে পুরো ক্যাশ টাকা, পুরো একদম গান্ধীজি পুরো নোট গুনবে এরকম নয়। তার ভিতরে সোনা দানা আছে, তার ভিতরে গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে, প্রচুর কিছু আছে। তো সমস্ত মিলে তার ভ্যালুটা হচ্ছে 100 কোটি টাকা, ধরো এনডিটিএল এর ভ্যালু কোন একটা পার্টিকুলার ব্যাংক। তাহলে কি করতে হবে? তার 4% টাকা তাকে প্রথমেই সে নিজের কাছে রাখতে পারবে না, 4% টাকা কিন্তু তাকে প্রথমেই আরবিআই এর কাছে জমা রাখতে হবে। সেটাকে কি বলে? সেটাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও। তাহলে ব্যাংকের হাতে পড়ে থাকলো 96% টাকা, 96 crore। এখন 4% টাকা তো চলে গেল আরবিআই এর ঘরে। নাও প্রশ্ন হচ্ছে 96 কোটি টাকাও যদি পুরো লোনে খাটিয়ে দেয় তাহলেও কিন্তু সমস্যা। হয়তো হুট করে 20-25 জন টাকা চাইতে চলেছে, তাদের হয়তো একটু বেশি বেশি টাকা রাখা ছিল, তাহলে তাদেরকে তো টাকা দিতে পারবে না, তাহলে সমস্যা হয়ে যাবে, আবার ব্যাংক দেউলিয়া ঘোষণা হওয়ার দিকে চলে যাবে। তাহলে এই যে 96 কোটি টাকা আছে, এই 96 কোটি টাকা গোটাটাকেও কিন্তু আমার লোনে খাটাতে দেওয়া যাবে না। তো এইখানে আরবিআই আবার আর একটা জিনিস নিয়ে চলে এলো, সেটাকে বলছে এসএলআর, যার ফুল ফর্ম কি? স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, এসএলআর। এটাতে কি বলছে যে তোমার যে এনডিটিএল ছিল 100 crore, তার 4% টাকা তুমি আমার আরবিআই এর ঘরে রেখে যাও, এটাতে তুমি ছুতেই পারবে না, ক্যাশ হিসাবে রেখে যেতে হবে। এটা আবার গোল্ড সোনা দানা দিলে হবে না, একদম ক্যাশ হিসাবে রেখে যেতে। আর বাকি ধরো আরো 19% মতো টাকা তুমি তোমার একটা ভান্ডারে রেখে দাও, ওই ব্যাংকটাকে বললো, সাপোজ ধরো এটা এসবিআই ব্যাংক, এটা ধরো এসবিআই ব্যাংকের অফিস, ওই অফিসের কোনো একটা লকার করো, সেই লকারে এই 19 কোটি টাকা তুমি আলাদা করে রেখে দাও। এই টাকায় কিন্তু মোটেও কাউকে লোন দেবেন, হ্যাঁ। ধরো এসবিআই ব্যাংকের হেড অফিস, এসবিআই ব্যাংকের হেড অফিসে বলেছে যে এসএলআর হিসাবে তুমি এই 19 crore টাকা, হ্যাঁ তোমার এনডিটিএল এর 19% টাকা
তুমি পুরো সরিয়ে রেখে দাও, বাকি তোমার এই যে লকার আছে যেখানে এনডিটিএল এর অন্যান্য টাকাগুলো আছে এখান থেকে লোন দাও, কিন্তু এই 19 কোটি টাকা এই লকারে হাত দেবে না। যদি আমি শুনেছি এই লকারে তুমি হাত দিয়েছো, তোমার উপর আমি এমন ফাইন মারবো তোমার ব্যবসা করা বন্ধ হবে। হ্যাঁ, এরকম আরবিআই ধমকি ধমকা দেবে। তাহলে এসএলআর এর টাকা এটাও লোন হিসাবে দিতে পারছে না, সিআরআর এর টাকা এটাও লোন হিসাবে দিতে পারছে না। সিআরআর এর টাকা কোথায় এসবিআই কে পাঠাতে হচ্ছে? আরবিআই এর অফিসে। সিআরআর এর টাকা আরবিআই এর অফিসে চলে যাচ্ছে কি হিসাবে? ক্যাশ হিসাবে, পুরো নগদ গান্ধীজি। আর এসএলআর এর টাকা কি হচ্ছে? এসবিআই নিজস্ব ব্যাংক নিজে কাছেই থাকছে, রাখছে। একটা আলাদা লকারে রেখে দিচ্ছে। এই টাকাটাও কিন্তু কোনো মতেই হাত দিতে পারবে না। তাহলে ব্যাংকের অলরেডি কত টাকা সাইড হয়ে গেল? 20%। 19% ওদিকে আর 4% এদিকে, মানে অ্যাপ্রক্স 23% টাকা সাইড হয়ে গেল। এর বাইরেও আর একটা কনসেপ্ট আছে যেটা আমরা পরে পড়বো, সেটাকে বলে সিএআর। সেটাকে বলে সিএআর, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। এই জিনিসটা আমরা পরে পড়বো। এখানেও মনে রাখবে, এখানেও অ্যাপ্রক্স আরো 12% মতো টাকা ব্যাংকে সাইড করে রাখতে হয় একটা রিস্ক অ্যাসেসমেন্টের জন্য। এটা আমাদের ব্যাংকিং এ একটা কনভেনশন হয়েছিল, মনে রাখবে, ব্যাসেল কনভেনশন। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে এই সিএআর এর কনসেপ্টটা কোথা থেকে এলো, এটা কিন্তু সিআরআর না, সিএআর, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। সিআরআর এর ফুল ফর্ম ছিল ক্যাশ রিজার্ভ রেশিও, এটার ফুল ফর্ম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। এই কনসেপ্টটা এসেছে কিন্তু আমাদের একটা ব্যাসেল কনভেনশন হয়েছিল, যেটা ওয়ার্ল্ডের সমস্ত ব্যাংক, শুধু ভারতের ব্যাংক না, সুইজারল্যান্ডের ব্যাংক, অস্ট্রেলিয়ার ব্যাংক, আমেরিকার ব্যাংক, সমস্ত ব্যাংক সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে একটা কনভেনশনে পার্টিসিপেট করেছিল। এবং সেই কনভেনশনটা প্রতি বছরই ডাকা হয়, প্রতি 2 বছর অন্তর অন্তর ডাকা হয়, এবং সেখানে কিন্তু এই ডিসিশন গুলো নেওয়া হয়। তো লাস্ট যেটা আমাদের ব্যাসেল কনভেনশন হয়েছে, ব্যাসেল 3, সেই কনভেনশনে ঠিক করা হয়েছে এই সিএআর বলে একটা জিনিস, সেটাকেও আলাদা করে ব্যাংকের কাছে সাইড করে রাখতে হবে। কারণ লোনগুলো যে ব্যাংক দিচ্ছে, সেই লোনগুলো কোনোটাই রিস্ক ফ্রি লোন নয়। মানুষকে লোন দিচ্ছে, মানুষ লোন মেরে দিতে পারে। তো তার জন্য সেই রিস্ক থেকে বাঁচার জন্য একটা আলাদা করে কিন্তু ব্যাংকে সাইডে টাকা রাখতে হবে, সেটাকেই বলা হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। তাহলে এখানে আরো 12% মতো টাকা চলে গেল, আরো 12%। তাহলে ব্যাংকের অ্যাপ্রক্স 35% মতো টাকা কিন্তু চলেই গেল, ব্যাংকের হাতে পড়ে থাকলো 65% মতো। তাহলে এই জায়গাটাকে যদি আমরা একটু কুইক রিক্যাপ করি, তাহলে ব্যাংকের টাকা সাইড করে রাখতে হচ্ছে 3-4টে টুলের জন্য। প্রথম টুল যেটা আমরা দেখলাম সিআরআর, তার ফুল ফর্ম কি? ক্যাশ রিজার্ভ রেশিও। সেই টাকা, এই যে টাকাটা, এটা কোথায় রাখতে হচ্ছে ব্যাংকে? এর আরবিআই এর কাছে ক্যাশ ফর্মে। আরবিআই এর কাছে, এবং কি ফর্মে সেটা? ক্যাশ। আরেকটা যেটা আমরা বললাম সেটা কি? স্যার এসএলআর, ওটা হচ্ছে স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও। ওটা স্যার ব্যাংকের অ্যাসেট হিসেবে ব্যাংক তার নিজের লকারে রাখবে ওটা, মানে অ্যারাউন্ড 19%। 19%, ঠিক আছে, এটা কিন্তু ব্যাংক সাইড করে রাখবে। আর একটা কি বললাম আমরা? এটা স্যার ওই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মানে সিএআর, যেটা ওই 12% মতো অ্যারাউন্ড হয়। সিআরটা কোন কনভেনশন অনুযায়ী চালু হলো? তার ওই ব্যাসেল কনভেনশনে ব্যাসেল মানে চালু কনভেনশন। করে। ভেরি গুড, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে অ্যাপ্রক্স তো 35% টাকা আমার সাইডই হয়ে গেল, ঠিক আছে। তাহলে ব্যাংক এখন মার্কেটে লোন দিচ্ছে কত? 65%। নাও ইনফ্লেশন কন্ট্রোল, তোমরা ভাবতে পারো আরবিআই কে মেন দায়িত্ব দেওয়া হয়েছিল হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল বা প্রাইস স্টেবিলিটি। এইবার ব্যাংক তাহলে কি করে এই প্রাইস স্টেবিলিটিটা করবে? তাহলে এখন মানুষজনকে দেওয়ার মতো আরবিআই এর কাছে, এই মানে ব্যাংকটার কাছে টোটাল এনডিটিএল ছিল 100 কোটি টাকা। তার মধ্যে 35% তার সাইড হয়ে গেছে, পড়ে আছে আর 65%। এই 65 কোটি টাকা এই ব্যাংক বিভিন্ন লোককে সুদে খাটাচ্ছে, লোন দিচ্ছে, এবং এই লোনের ফলে মানুষজন লোন নিয়ে, কেউ পার্সোনাল লোন নিয়েছে, দিয়ে ধরো বিয়ে শাদী করেছে, কেউ পার্সোনাল লোন নিয়ে গোয়া ঘুরতে গেছে, বিদেশ ঘুরতে গেছে, কেউ হোম লোন নিয়ে বাড়ি বানিয়েছে, কেউ স্কুটি লোন নিয়ে স্কুটি কিনেছে, কেউ কার লোন নিয়ে কার কিনেছে। এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি সব মানুষজন করছে কত পার্সেন্ট টাকায়? এই 65% টাকা।
এইবার ধরো আরবিআই বললো যে ভাই সিআরআর আজ থেকে 4%-এর জায়গায় হয়ে গেল 40%, 40%, আর এসএলআর যা 20% ছিল 20%ই থাকলো, আর সিআর যা 12% ছিল 12%ই, সিআরআরটা আমরা করে দিলাম 40%। তাহলে এই সিনারিওতে ব্যাংকের কত টাকা সাইড হয়ে গেল? স্যার 56%। 40, 20, 14, হ্যাঁ স্যার 40-20 আছে, যে মানে 74%। 74% টাকা সাইড হয়ে গেল, সিআরআর এ 40 চলে গেল, এসএলআর এ 20 চলে গেল, আর এটাই 14 চলে গেল, অ্যাপ্রক্স 74। তাহলে ব্যাংকের লোনে খাটানোর জন্য আর কত টাকা থাকলো? 26। মাত্র 26% টাকা থাকলো। আর আগে কত টাকা ছিল? ঠিক আছে 65। এবার ব্যাংকের কর্মচারী কি এই কারণে ব্যাংক হুট করে ছাঁটাই করে দিতে পারবো? তো প্রচুর কর্মচারী আছে, তাদের তো মাইনে টাইনে দিতে হবে, তাহলে তো টাকা পয়সা তো লাগবে। আগে 65% টাকা খাটিয়ে সুদ পেত, এখন মাত্র 26%। তাহলে বুদ্ধি করে ভাবো তো, ব্যাংক ইন্টারেস্ট রেট গুলোকে কি করবে? একই রাখবে না একটু বাড়িয়ে দেবে? স্যার বাড়াবে। বাড়াবে। তাহলে মানুষজন কি লোন নিতে অত ইন্টারেস্টেড হবে? না স্যার, লোনের অ্যামাউন্ট কমে যাবে, কম লোন নেবে। আর আগে কত পার্সেন্ট টাকা মার্কেটে ঘুরতো? 65%। এখন মার্কেটে কত পার্সেন্ট ঘুরবে? 26। তাহলে মার্কেটে মানি ফ্লো কি হবে? স্যার কমবে। কমবে। মানি ফ্লো যদি মার্কেটে কমে তাহলে ইনফ্লেশন কি হয়? স্যার কমবে, দাম কমবে জিনিসপত্রের। দাম কমবে, কন্ট্রোল হবে। কারণ মানি ফ্লো যদি কমে তাহলে মানুষের হাতে টাকা পয়সা কমে যাবে, মানুষ ডিমান্ড কম করবে, জিনিসপত্রের দাম কমবে। তাহলে এইভাবে কিন্তু আরবিআই প্রাইস স্টেবল করছে। বুঝতে পারছো কেমন ঘোড়া পদ্ধতিতে কেমন বুদ্ধি খাটিয়ে? ডাইরেক্ট মানুষজনকে তো বলতে পারছে না, ব্যাংকে বলছে এই নাও তোমার সিআরআর বাড়িয়ে দিলাম। যেই বললো তোমার সিআরআর বাড়িয়ে দিলাম, ব্যাংকের ব্যবসার টাকা কমে গেল, মার্কেটে মানি সাপ্লাই কমে গেল। তার মানে আমরা কি শিখলাম? সিআরআর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ইনফ্লেশন কি হবে? কম কমবে। কন্ট্রোল করা যাচ্ছে না, যাচ্ছে না? ইনফ্লেশন কন্ট্রোল করা যাচ্ছে, বুঝা হলো? যাচ্ছে স্যার। সেম একইভাবে এসএলআর কে যদি বাড়িয়ে দিই কি হবে? স্যার একই জিনিস হবে। সেম একই জিনিস হবে। এসএলআর কে বাড়ালেও কিন্তু কোনো আলাদা কিছু নেই, হ্যাঁ, এসএলআর কে বাড়ালেও কিন্তু সেম সেম জিনিসই থাকবে। ভেরি গুড। তাহলে সিআরআর এসএলআর আমরা বুঝে নিলাম। সেম যদি একই বলে সিআর কে যদি বাড়াই, ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রেশিও কে যদি বাড়াই তাহলে কি হবে? কি একই স্যার হবে। একই। তার মানে সিআরআর হোক, এসএলআর হোক, সিএআর হোক, এই সমস্ত জিনিসগুলোকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে মার্কেটে ইনফ্লেশন কন্ট্রোল হয়, আর সমস্ত জিনিসগুলোকে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে মার্কেটে ইনফ্লেশন তৈরি হয়, মানুষের মানি সাপ্লাই বেড়ে যায়। তো এইখান থেকে কিন্তু ছোটখাটো প্রচুর এমসিকিউ আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা, প্রচুর এমসিকিউ আসার মতো জায়গা। মানে এই যে জিনিসগুলো গেল, এই জিনিসগুলো গেল হচ্ছে আমাদের যে কোয়ান্টিটিভ টুল বলছিলাম, এই কোয়ান্টিটিভ টুলের দুটো ইম্পর্টেন্ট পার্ট। আমরা যেটা বলছিলাম আরবিআই এর একটা ইম্পর্টেন্ট টুল কি? কোয়ান্টিটিভ টুল। তার দুটো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই সিআরআর আর এসএলআর। সিআরআর আর এসএলআর। এর বাইরে পরবর্তী যে ইম্পর্টেন্ট টুল আছে সেটাকে বলে রেপো রেট। রেপো রেট, রেপো রেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে এই ধরো আরবিআই মাথার উপরে আছে, আর নিচে ধরো এসবিআই আছে, আর তার নিচে আমরা পাবলিক আছি। আমাদের যখন লোন দরকার পড়ছে আমরা এসবিআই যাচ্ছি, বলছি দাদা লোন দেন, এসবিআই লোন দিয়ে দিচ্ছে। এসবিআই যখন আরবিআই এর কাছে যাচ্ছে বলছে দাদা লোন দেন, আরবিআই লোন দিচ্ছে, কিন্তু অনেক শর্ত আছে সেই। প্রথমত হচ্ছে এসবিআই লোনটা কত দিনের জন্য নেবে। এসবিআই এর হঠাৎ করে টাকার দরকার হতে পারে। আজকে ধরো হঠাৎ করে মুকেশ আম্বানি চলে এসেছে এসবিআই এর মুম্বাইয়ের অফিসে, বলছে 1,000 কোটি টাকার লোন নেবো। এসবিআই এর কাছে হয়তো 1,000 কোটি টাকা নেই, 900 কোটি টাকা আছে। তাহলে 100 কোটি টাকা জোগাড় করতে হবে, ইমিডিয়েট লাগবে। এসবিআই হয়তো জানে যে আর 10 দিন পরে 100 কোটি টাকা অন্য ক্লায়েন্টের থেকে পেয়ে যাবে। তখন এসবিআই চলে গেল আরবিআই এর কাছে, আরবিআই কে বললো স্যার আমার 10 দিনের জন্য লোন লাগবে, খুব বেশি দিন না, 10 দিনের জন্য মাত্র লোন নেবো স্যার, 100 কোটি টাকা লোন নেবো, আপনি আমাকে দেন। আরবিআই বলবে ভাই যতই স্যার স্যার বলো তুমি, 100 কোটি টাকা লোন তুমি নেবে, 10 দিনের জন্য নেবে ঠিকই আছে, তুমি একটা কাজ করো, তুমি 100 কোটি টাকার কাগজপত্র আনো, তবে গিয়ে আমি তোমাকে লোন দেবো।
এই 100 কোটি টাকার কাগজপত্র বলতে কি, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সিকিউরিটিজ, যে সিকিউরিটিজ গুলো কিন্তু আরবিআই এর কাছে জমা রাখতে হবে। গভর্নমেন্ট সিকিউরিটিজ কি, বিভিন্ন সময় গভর্নমেন্ট সিকিউরিটিজ ছাপায়। সিকিউরিটিজ বলতে খুব সামান্য কনসেপ্টে ভাবতে পারো, তুমি একটা পাতা ছিঁড়ে নিলে, যে কোনো খাতার একটা পেজ ছিঁড়ে নিলে, দিয়ে লিখে দিলে এই পেজটার মূল্য 100 টাকা, এই পেজটা আমাকে আজ থেকে 1 বছর পর বা 15 দিন পর বা 30 দিন পর যে আমাকে দেবে তাকে আমি 100 টাকা দেব, এই পেজটা নিতে গেলে আমাকে আজকে 90 টাকা দিতে হবে। ভালো করে বোঝো, তুমি কি করলে, একটা খাতা থেকে একটা পেজ ছিঁড়ে নিলে, পেজ ছিঁড়ে লিখলে এই পেজটার মূল্য 100 টাকা, আজ থেকে 1 মাস পরে যে আমাকে এই পেজটা দেবে তাকে আমি 100 টাকা দিয়ে দেবো, কিন্তু এই পেজটা আমার থেকে নিতে গেলে আমাকে 90 টাকা দিতে দিতে হবে। আমি দেখলাম তুমি এরকম পেজ নিয়ে দাঁড়িয়ে আছো, আমি বললাম ঠিক আছে সায়ন বা রঞ্জু ভাই, আমি তোমার পেজটা নিয়ে নিচ্ছি, তো স্যার 90 টাকা দেন, তুমি 90 টাকা দিয়ে দিলে, যে 1 মাস পরে আমি তোমার কাছে গেলাম, যে তুমি আমাকে 100 টাকা দিয়ে দিলে। এই যে পেজে তুমি লিখে দিলে, এটা হচ্ছে এক ধরনের সিকিউরিটিজ। সেম কাজটা যখন গভর্নমেন্ট করে, গভর্নমেন্ট এরকম পেজে লিখে দেয়, সেই জিনিসটাকেই বলে কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিজ বা জিসেট, সেই জিনিসটাকেই বলে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা জিসেট। এই গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলো কিন্তু ব্যাংকের কাছে জমা থাকে, ব্যাংকের কাছে এরকম প্রচুর গভর্নমেন্ট সিকিউরিটিজ থাকে। তো এই সিনারিওতে আমি যে এসবিআই, আমার 100 কোটি টাকা হঠাৎ দরকার 10 দিনের জন্য, আমি আরবিআই এর কাছে গেছি, আরবিআই কিন্তু কখনো আমাকে এমনি এমনি লোন দেয় না। এটা কিন্তু মনে রাখবে, আরবিআই কিন্তু কখনো এসবিআই কে 10 দিন বা 15 দিনের জন্য ওরকম বিনা কোনো কাগজে এমনি এমনি লোন দেবে না। এসবিআই কে কি করতে হবে, আরবিআই এর কাছে সিকিউরিটিজ জমা রাখতে হবে। এসবিআই কে আরবিআই এর কাছে সিকিউরিটিজ জমা রাখতে হবে। তাহলে আমরা যেটা দেখলাম যে লোন নেওয়ার জন্য কিন্তু এমনি এমনি লোন পাওয়া যায় না, এটা সিকিউরিটিজ জমা রাখতে হয়, তার বদলে আরবিআই কে ধরো লোন দিই। সিমিলারলি এখানেও কিন্তু একই কনসেপ্ট, সিকিউরিটিজটা কত টাকা নিয়ে গেল এসবিআই, ধরো এসবিআই 100 কোটি টাকা সিকিউরিটিজ নিয়ে গেল আরবিআই এর কাছে, বললো এনেন স্যার 100 কোটি টাকা সিকিউরিটিজ, আমাকে 100 কোটি লোন দিন। আরবিআই কিন্তু 100 কোটি লোন দেবে না, কারণ এই জিনিসটাকে বলা হয় ডিসকাউন্টেড প্রাইস। ডিসকাউন্টেড প্রাইস মানে আমি 100 কোটি টাকার সিকিউরিটিজ নিয়ে গেছি, আমি এসবিআই চেয়ারম্যান, তুমি ধরো আরবিআই চেয়ারম্যান, তোমাকে যদি আমি 100 কোটি টাকাই দিয়ে দিই, তাহলে কিন্তু আমার আরবিআই এর কোনো লাভ নেই, কারণ এই ডিসকাউন্টেড প্রাইসের কনসেপ্ট হচ্ছে আজকে আমি সিকিউরিটিজ গুলো জমা দিলাম তোমার কাছে, ঠিক আছে, আবার আমি যখন তোমাকে আসল টাকাটা ফেরত দেবো সিকিউরিটিজ গুলো নিয়ে চলে যাবে। এবার যদি আরবিআই 100 কোটি টাকার সিকিউরিটি জমা নিল, ধরো তুমি 100 কোটি টাকার সিকিউরিটিজ আমার কাছে জমা দিলে, আমি ধরো আরবিআই, তুমি ধরো এসবিআই, তুমি আমার কাছে 100 কোটি টাকার সিকিউরিটিজ জমা দিলে, আমি যদি তোমাকে পুরো 100 কোটি টাকাই দিয়ে দিই, তুমি তো আবার 15 দিন পরে আসবে 100 কোটি টাকা নিয়ে এলে, 15 দিন পরে 100 কোটি টাকা নিয়ে এলে সিকিউরিটিজ গুলো ফেরত নেওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য তুমি 15 দিন পরে এলে, তাহলে আমার কি লাভ হলো? তোমাকে আমি 100 কোটি টাকা দিলাম, আবার তুমি আমাকে 100 কোটি টাকা দিলে, আমার তো কিছু লাভ হলো না। ওই কারণে তুমি যখন 100 কোটি টাকার সিকিউরিটিজ নিয়ে আসবে, আমি কিন্তু তোমাকে দেবো হচ্ছে 90 কোটি টাকা বা 95 কোটি টাকা, এই 5 কোটি টাকাটা আমার লাভ আছে। তাহলে তুমি আমার কাছে 100 কোটি টাকার সিকিউরিটিজ নিয়ে এলে, আমি আরবিআই, বলে স্যার আমাকে টাকাটা দেন, আমি তোমাকে বললাম এ নাও ভাই তুমি 96 কোটি টাকা রাখো, আর তুমি কয়েকদিন পর এসে 100 কোটি টাকাটা দিয়ে যাও, তোমার 100 কোটি টাকার সিকিউরিটিজটা নিয়ে যেও, তাহলে কি আমার 4 কোটি টাকা লাভ হবে। তাহলে আরবিআই কিন্তু এইভাবেই ব্যাংকগুলোর সাথে একটা টাকা পয়সা এরকম করে 4 কোটি টাকা যেটা লাভ হলো, এটাকে যদি আমরা পার্সেন্টেজে বার করি 96 এর রেসপেক্টে, তাহলে একটা পার্সেন্টেজ বেরোবে। তার মানে আরবিআই কিন্তু ব্যাংকগুলোকে বিনা সুদে লোন দিচ্ছে না। আরবিআই কিন্তু যখন ব্যাংকগুলো আসছে, তখন ব্যাংকের কাছ থেকে, যত এসবিআই বলো বা আদার্স যত ব্যাংক আছে, সমস্ত ব্যাংকের কাছ থেকে আরবিআই কিন্তু একটা ইন্টারেস্ট নিচ্ছে, বাট ইন্টারেস্ট ওরকম ডাইরেক্ট ইন্টারেস্ট না, ইন্টারেস্টটা একটু কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা, তাই না? ইন্টারেস্টটা কিভাবে নিচ্ছে, ওই 100 কোটি টাকার মালটাকে 96 কোটি টাকা দিচ্ছে, দিয়ে 4 কোটি টাকা ধরো ইন্টারেস্ট বাবদ দিচ্ছে, বোঝা গেল? ইন্টারেস্টটা কিন্তু এটা অন্যভাবে নেয়। এই যে ইন্টারেস্ট রেট, সেটাকেই বলা হচ্ছে রেপো রেট, রেট অফ রিপারচেস। রেট অফ রিপারচেস কেন? কারণ ব্যাংক আবার তার সিকিউরিটিটাকে রিপারচেস করে নিচ্ছে, বোঝা গেল? রেপো রেটের ফুল ফর্ম হচ্ছে রেট অফ রিপারচেস, মানে ব্যাংক সিকিউরিটিসটা জমা দিল আরবিআই এর কাছে, তার বদলে আরবিআই এর থেকে 96 কোটি টাকা পেলো, এবং ব্যাংক পরে সিকিউরিটিসটার যা ভ্যালু, ধরো 100 কোটি টাকা ভ্যালু, ব্যাংক পরে 100 কোটি টাকা দিল, তাহলে আরবিআই 4 কোটি টাকা আরবিআই লাভ হলো।
এই যে 4 কোটি টাকা লাভ সেটাকেই বলা হচ্ছে যে রেপো রেট, ঠিক আছে? সেই যে ইন্টারেস্ট রেট সেটাকেই বলা হচ্ছে রেপো রেট। তাহলে রেপো রেটের ক্ষেত্রে কে লোন নেয়? লোন নেয় হচ্ছে ব্যাংক। কে লোন দেয়? লোন দেয় হচ্ছে আরবিআই। লোন দেয় হচ্ছে আরবিআই। এবং আরবিআই এমনি এমনি লোন দেয় না, সিকিউরিটিজ জমা রেখে লোন দেয় এবং তার বদলে কিছু ইন্টারেস্ট নেয়। এই ইন্টারেস্ট রেটটাকে বলা হচ্ছে রেপো রেট। তাহলে রেপো রেট জিনিসটা বোঝা গেল, হ্যাঁ স্যার। ঠিক আছে? এইবার সাপোজ ধরো আরবিআই বললো ভাই রেপো রেট তোমার থেকে আগে আমি 4% নিতাম, এখন থেকে আমি রেপো রেট করে দিয়েছি হচ্ছে 10%। এখন থেকে আমি রেপো রেট করে দিয়েছি 10%। মানে তোমার 100 কোটি টাকা সিকিউরিটিজ দিয়ে আমি তোমাকে ওই 91 কোটি টাকা মতো দেবো, 10% এর কাছাকাছি হবে। তাহলে এখন আমি রেপো রেট করে দিয়েছি 10%। তাহলে এসবিআই নিজের কত পার্সেন্ট সুদে লোন নিয়ে এলো? 10% সুদে। তাহলে এসবিআই ডাউন দা লাইন যে সুদগুলো নিচ্ছিল, পার্সোনাল লোন, হোম লোন, হ্যাঁ, স্কুটি লোন, কার লোন, এই সমস্ত ইন্টারেস্ট যে রেটটা হবে সেটা এসবিআই কি একই রাখবে না বাড়িয়ে দেবে? আগে স্যার এসবিআই বাড়াবে। রেপো রেটে, হ্যাঁ, তাহলে আগে এসবিআই 4% সুদে রেপো রেটে পেয়ে যেত, এখন রেপো রেট আরবিআই বলছে 10% নেবে। তাহলে এসবিআই উপরে তোকে 10% সুদ দিতে হচ্ছে, তাহলে নিচেও অটোমেটিক কি করবে? সুদটাকে বাড়িয়ে দেবে, বলবে না ভাই আমার বেশি বেশি সুদ লাগবে। তাহলে মানুষজনের কাছে কিন্তু মানুষজন এখন দেখবে আরে ইন্টারেস্ট রেট তো প্রচুর বেড়ে গেছে। ধরো পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট হয়েছে 25%। তাহলে একটা লোক ভাবছিল পার্সোনাল লোন নিয়ে ও তোমার একটা কিনবে, ঠিক আছে? ও ধরো ভাবছিল যে আমি পার্সোনাল লোন নিয়ে এটা হয়তো স্কুটি কিনবো, হ্যাঁ। তাহলে এরকম প্রচুর লোন ভাবছে মার্কেটে, ধরো নতুন ইলেকট্রিক স্কুটি এসছে, সবাই ভাবছে লোন নিয়ে স্কুটি কিনবে। তাহলে স্কুটির ডিমান্ড বেড়ে গেছে, স্কুটির দাম বেড়ে যাচ্ছে। তখন এরকম সিচুয়েশন করা হলো যে রেপো রেটটাকে বাড়িয়ে দেওয়া হলো। রেপো রেটটাকে বাড়ানোর জন্য লোনের ইন্টারেস্ট রেটও বেড়ে গেল। তখন আমি ভাবলাম আরে বাপরে, পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট এখন অনেক বেশি চলছে, থাক এখন স্কুটি কিনবো না, আগে লোনের ইন্টারেস্ট রেটটা কমুক তারপরে কিনবো। তাহলে আবার স্কুটির ডিমান্ড কমতে লাগলো, এইভাবে সবাই ভাবলো যে না থাক এখন স্কুটি কিনবো না। তাহলে এইভাবে কিন্তু স্কুটির ডিমান্ডটাকে কমিয়ে দেওয়া হলো। কি করে কমিয়ে দেওয়া হলো? রেপো রেটটাকে বাড়িয়ে। রেপো রেট বাড়িয়ে দিল আরবিআই। তার ইম্প্যাক্টটা কোথায় বললো? তার ইম্প্যাক্টটা পড়লো হচ্ছে এসবিআই আমাদের কাছ থেকে বেশি ইন্টারেস্ট রেট চাইয়ে বসলো। তার ইম্প্যাক্টটা কোথায় বললো? তার ইম্প্যাক্ট হলো আমরা লোন নিলাম না, প্ল্যান পোস্টপোন করে দিলাম, তার বদলে কিন্তু মার্কেটের ডিমান্ড কমলো। এবং আমরা জানি মার্কেটে যদি ডিমান্ড কমে তাহলে অটোমেটিক ইনফ্লেশন কন্ট্রোল হবে। তার মানে আমরা বলতে পারি যে রেপো রেটকে যদি আমরা ইনক্রিজ করি, রেপো রেটকে যদি আমরা ইনক্রিজ করি মানে আরবিআই যদি রেপো রেটকে ইনক্রিজ করে, আমরা তো করতে পারবো না, ব্যাংকও করতে পারবে না, একমাত্র করতে পারবে কে? আরবিআই। তাহলে আরবিআই যদি রেপো রেটকে ইনক্রিজ করে তাহলে মার্কেট ইনফ্লেশন কি হবে? বাড়বে না কন্ট্রোল হবে? স্যার মার্কেট ইনফ্লেশন কমবে, কন্ট্রোল হবে। কন্ট্রোল। কন্ট্রোল হবে। তাহলে এইভাবেও কিন্তু আরবিআই ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে। তাহলে আজকে আমরা ইম্পর্টেন্ট তিনটে টুল পড়লাম, সেটা হচ্ছে রেপো রেট, সিআরআর, এসএলআর। এরপরের দিন আমরা রিভার্স রেপো রেট এবং কিছু লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি আছে, হ্যাঁ, এমএসএফ ও কল মানি মার্কেট, এই সমস্ত জায়গাগুলো পরের দিন আমরা পড়বো। পরের দিন আমরা কোয়ান্টিটিভ আর কোয়ালিটেটিভ টুলটা কমপ্লিট করবো। আজকে আমরা বেসিক ফান্ডামেন্টালটা পড়লাম। এই টুলটার ফান্ডামেন্টালটা কি, কোথা থেকে এই টুলগুলো এলো, কেন বা টুলগুলো দরকার, আরবিআই এর কি দায়িত্ব, এবং তিনটে ইম্পর্টেন্ট কোয়ান্টিটিভ টুল বললাম। এগুলোকে কোয়ান্টিটিভ টুল বলে কারণ দেখো প্রত্যেকটাই রেট। সিআরআর মানে একটা রেট, এসএলআর মানে একটা রেট, তোমার রেটাও মানে একটা রেট, রেপো রেট মানে একটা রেট। যেহেতু এটা পার্টিকুলার একটা রেট মানে একটা কোয়ান্টিটেবল ব্যাপার, সেই কারণে এগুলোকে বলে কোয়ান্টিটেটিভ টুল। এ অবধি কোনো ডাউট কারোর? স্যার এর পরের ক্লাসটা কোন দিন নেবেন ইকোনমির? মঙ্গল আর বুধ।